কর্নেল হাসিন, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি গর্বিত। হাসিন ভাই, আপনি আমার ইন্ট্রোডাকশনটা শুনেছেন। আমাদের দেশে যদি আমরা সত্যি কথা বলি, ইভেন আমরা কোরআন শরীফ খুলে যদি বলি, বাইবেল খুলে বলি, টোরা খুলে বলি, এই আয়াতে এইখানে এইটা লেখা। আপনি বউয়ের কাছে আর ভালোবাসার পাত্র হবেন না, সন্তানের কাছে ভালোবাসার পাত্র হবেন না, বাচ্চার কাছে ভালোবাসার পাত্র হবেন না, ভালোবাসার পাত্র হবেন না। কারণটা কি ভাই? আসলে আমাদের সমাজটা কিন্তু আজ থেকে ৩০ বছর আগে বা তারপরে ওই সময়টা থেকে পরিবর্তন হয়েছে। এই যে পুঁজিবাদী কম্পিটিশন, আমি স্বাধীনতার আগে ওই সময়টায় দেখছি আমার বাবাকে ১ টা প্যান্ট বা ২ টা প্যান্ট ২ টা শার্ট। আজকে ভাবুন তো মধ্যবিত্ত বা তাদের সবারই এত টাকা পয়সা, এত চাওয়া পাওয়া। এটা একটা লোভ, এটা রোগ। আমি মনে করি এটা রোগ। আমি তো কোনো অসুবিধা দেখি না যে তেলাপিয়া মাছ খান, পাঙ্গাস মাছ খান, হালাল জিনিস খান। আপনার তো ধর্মই ঠিক নাই। আপনি মারা যাবেন, তখন কি জবাব দিবেন? আর এই লোকগুলি সমাজের বড় সমস্যা। এই লোকগুলি সেনাবাহিনী বলেন, এরা এত টাকা পয়সা এত কিছু হয়ে গেছে, যুদ্ধ করবে না। এরা নানাবিধ ডিগ্রি নিবে। আমলারা একই অবস্থা। আমার শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করি। এমন একটা শিক্ষা ব্যবস্থা করি যার গুণগত মান খুব সুন্দর, যেখানে মূল্যবোধ থাকবে। আপনি বিভিন্ন দেশে দেখবেন বাইরে ময়লা ফেলাইলে পুলিশ ধইরা নেয়। মেয়ে বাচ্চাই ফেলতে দিবে না। ময়লা বা কোনো নোংরা করা, মুরব্বিদের পার করে দেওয়া, চিকিৎসা দেওয়া বা কোনো যেটা আমাদের আদর্শলিপি আগে ছিল, বাল্য শিক্ষা আদর্শলিপি। এটা আমাদেরকে ইম্পোজ করতে হবে বাচ্চাদের। বাচ্চারাই তখন আমার গার্ডিয়ানরা চামড়া মোটা হয়ে গেছে মুরব্বিদের এই অপকর্ম করতে, করতে। সুতরাং এখন বাচ্চাদেরকে শিখাইতে হবে। তার বাবাকে বলে, "বাবা তুমি সৎ হও, তুমি ঘুষখোর।" এখনো আছে আমরা ঘুষখোরটা শুনতে রাজি না। এটাকে কাজে লাগাই। কঠিন দণ্ড আরোপ করি টাকা পাচার করে। সালমান এফ রহমানের হাত কাটলে কেউ অখুশি হবে না। তাকে দিয়ে শুরু করি। টাকা পাচার কেন করব? বৈধ পন্থায় করেন, সিস্টেম করেন যাতে লেখাপড়ার জন্য আপনার যদি উপার্জন টাকা থাকে করান। এখন সমস্যা হয়ে গেছে সমাজের বড় সমস্যা। যারা আসলে সমাজের দিক নির্দেশনা দিবেন, টিচার দেখেন, টিচাররা অবহেলিত বা প্রাইভেট টিউশনি করতে বাধ্য হচ্ছে। একটা আপনার সরকারি কর্মচারীদের বেতন বাড়াবেন। বাকি বেসরকারি যারা আছে তাকে মানুষ না। কেন বৈষম্য করবেন? আপনার চিন্তা করতে হবে, ওদেরও বেতন বাড়াইতে হবে, উপার্জন বাড়াইতে হবে। নানা রকম সমস্যা রয়ে গেছে। তারপর আমি মনে করি এখনো আমাদের মধ্যম ক্লাস আর তৃণমূলের লোকজন ভালো, অনেক ভালো। সেনাবাহিনীতে দেখুন কর্নেল অ্যান্ড ব্যুরো সবাই দেশপ্রেম কম বেশি। যারা গুণগত মানে মনে করেন অতিমাত্রায় আওয়ামী পরিবারে বিবাহ করছে, তাদের একটু সমস্যা থাকতে পারে। সবাই কিন্তু আমি মনে করি জুনিয়র অফিসাররা আলহামদুলিল্লাহ তাদের আশা করা কর্নেল যায়। হাসিন, কর্নেল হাসিন, আপনি একটা নাম মেনশন করছেন, অত্যন্ত চমৎকার নাম মেনশন করছেন, যে আমরা সালমান রহমানকে দিয়ে শুরু করি। কর্নেল হাসিন, আপনাকে আমি বলি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচের একটা সেন্ট্রাল মিটিং এ আমি অ্যাটেন্ড করলাম। আরেকটা কথা, আমি যে কথাগুলো বলি, দর্শক আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি। আমি কখনো নিজের গাম্ভীর্য, ব্যক্তিত্ব বা প্রমোট করার জন্য আপনাদেরকে একটা কথা বলি না, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটা কথা আপনাদেরকে উদাহরণ দেই। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচের সেন্ট্রাল একটা মিটিং এ আলোচনা হলো যে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করে, ওদের একটা আইন করে মানবাধিকার লঙ্ঘন করে। এখন ওখানে একটা ডিবেটের মতো যে মানবাধিকার লঙ্ঘনকারী আইন কি, যে তারা চুরি করলে হাত কেটে দেয়। মজার কথা, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর দাঁড়িয়ে গেলেন এবং সে সাদা, কালো না, হিস্পানিকও না, এশিয়ানও না, সাদা। সে দাঁড়ায় বলল, ওকে, Saudi Arabia has a draconian law that they cut the hand to attack. For the last 10 years, how many people lost their hand? এখন স্ট্যাটিস্টিক্সে দেখে গত 10 বছরে কাটা যায় নাই। কিন্তু তাই না বলছে, if
a draconian law eliminate theft, eliminate corruption, then why not? তো সেটাই ভাই। আপনাকে আমি কথা আবার এই কথাটা আমি ইংরেজিতে বলছি, সরি ভাই, আমি এখন বাংলায় বলি। আপনার আপনি জন্য না, দর্শকের জন্য। হিউম্যান রাইটস ওয়াচের এই মিটিংটায় তারা বলছে সৌদি আরবে একটা অত্যন্ত বাজে ল আছে, এই বাজে লতে মুক্কাটা হয় কেউ চুরি করলে। এর চেয়ে আর খারাপ ল, এর চেয়ে আর মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। তখন হার্ভার্ডের একজন সাদা শ্বেতাঙ্গ প্রফেসর উঠে দাঁড়িয়ে বললেন, ওকে আমি তোমাদের কথা বিশ্বাস করি, কিন্তু গত 10 বছরে সৌদি আরবে কতটা হাত কাটা গেছে? তো তারা বলছে 5 or 6। তো বলছে গত 10 বছরে যদি 5টা চোর ধরা পড়ে, তাইলে কি আমি বলতে পারি না এই ড্রাকোনিয়ান লটা সমাজের পজিটিভিটি আনার ক্ষেত্রে বিশাল একটা রোল প্লে করছে? ওকে, আপনি কি জানেন, আমরা অনেক সময় বলি পশ্চিমারা যখন সভ্যতার কথা বলে তখন তারা অসভ্য চরিত্রের কথা চিন্তা করে সভ্যতার কথা বলে। আপনি কি জানেন এই ডিসকাশনটার কনক্লুশনে একটা, যে তুমি 10টা আইন করতে পারো কিন্তু 10টা আইন গত 10 বছরে সফল হয় না, কিন্তু ওই আইনটা তোমরা চেঞ্জ করে এমন একটা আইন, রিজিড একটা শক্ত আইন কেন করো না যেটা কাজে লাগবে, যেটা সৌদি আরবে এখন চুরির জন্য করছে। এখন আপনার কথার জবাবে শুধু তো সালমান রহমান না, ভূমিদস্যু সাহামিকরাই কেন হাত কাটে না? গলা কাটা উচিত। বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে যারা ভারতের তাবেদারি করে, বাংলাদের মধ্যে যারা তাবেদারি করে, তাদেরকে কেন 2-4টা 5টা হাত কাটে না? আমি যদি হাসিন ভাই আপনাকে একটা সিম্পল কথা বলি, আমি জানি না এটা খুব কঠিন প্রশ্ন হবে কিনা। ফর এক্সাম্পল, হাসিনার ফাঁসির আদেশ হয়েছে এবং কামালের ফাঁসির আদেশ হয়েছে। হাসিন ভাই, আপনার কি মনে হয় না যে কোন অবস্থাতে হাসিনাকে যদি এক্সট্রাডাইট করানো যায় এবং তার ডেথ সেন্টেন্সটা জনসমক্ষে কার্যকর হয়, মনে হয় না নেক্সট 50 বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে কোন শুয়োরের বাচ্চাদের আর সাহস হবে না রয়ের তাবেদারি করার? আমার এই কথাটা ভুল না সঠিক, আপনি যদি আমাকে একটু বলেন। এটা তো মৃত্যু হওয়ার কোনো অবকাশ নেই রে ভাই, জনসমক্ষে মৃত্যু হবে। এবং দেখেন মানুষ তো অপরাধ ক্ষমা করেও দেয়, অনুশোচনা অনুতপ্ত বোধ কিছুই আসে নাই। যে অপকর্ম করছে এখন নিজে করছে, এখন পুলিশের মানে শৃঙ্খলা বাহিনীর উপর দায়িত্ব দিচ্ছে, তারা এই কাজগুলি করছে। আমার কষ্ট কি জানেন ভাই, এই যে আমলাগুলি যারা ছিল, এই যে জেনারেলরা ছিল, ডিজি ডিজিএফআই ডিজিএনএসআই, একজনও প্রতিবাদ করলো না এই অপরাধের পিছনে। কেন আমরা মানুষ মারবো? তো এরা কেন বাদ যাবে? হাসিনার সাথে এদেরকে ধরতে হবে। তারা প্রতিবাদ করে, তারা তো হাইয়েস্ট পসিবল র্যাঙ্কে আমলারা, ক্যাবিনেট সেক্রেটারি বলেন বা যে যাকে বলেন, তাদের পদমর্যাদা থেকে তারা উচিত ছিল প্রতিবাদ করা। এই যে যেটা খাই পান না, আজকে ওনার শেখ হাসিনার আইনজীবী হলেন আদালতে, আমি দেখলাম উনি কোথায় ছিলেন? এই হাসিনা যখন ফ্যাসিস্ট ছিল উনি কোথায় ছিলেন? ওনার বিবেক সাড়া দেয় নাই? এত মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন এত লোক মারতেছে, উনি যখন কেন কথা বলেন নাই? আজকে খুব আইসিটিতে খুব মন খারাপ। এখন হিউম্যান রাইটস নিয়ে কথা উঠতেছে, আমাদের উপর যদি নির্মম নির্যাতন করা হয়, তাহলে সেটা কি সংবিধান আইন মোতাবেক হয়েছিল? আমাদের গুম করা হয়েছিল, হাজারের উপরে মানুষ খুন করা হয়েছে, এই আইন মোতাবেক করা হয়েছিল? তখন এরা কোথায় ছিলেন? এখন অনুতপ্ত হচ্ছেন না, অনুশোচনা বোধ নাই। আজকে আইসিটি কোর্টে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের জবাব মানে সরাসরি উপস্থিত না হয়ে যদি ভার্চুয়ালি জয়েন করে হয় কিনা। আদালত মানে নাই, আদালত বুঝছে যে মানে উচ্চ আদালতের মানে আপিল বিভাগের বিচারপতি সরাসরি আসতেছে, আপনারা আসবেন না কেন? আপনার কেন বৈষম্য হবে? এই যে একটা ইগোস্টিক প্রবলেম, এটা তো উচিত ছিল প্রতিবাদ করা। আজকে একটা মামলার ব্যাপারে কথা হচ্ছিল, একটা অফিসারের, মেজর জাহিদ, যাকে হ্যান্ডকাপ লাগায় গুলি করে 16 সালে মারা হয়েছিল। যে অফিসাররা 2টা স্টাফ কলেজ করা, ভালো 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 ক্যারিয়ার, শুধু নামাজ পড়ার কারণে আর ওই বিডিআর ঘটনা সে জানতো।
তাকে হ্যান্ডকাপ লাগাইয়া প্রকাশ্যে রাস্তার সামনে লাঠির সামনে গুলি করে মারা হয়েছে। তখন সেনাপ্রধান ছিলেন না? জেনারেল বেলাল? প্রতিবাদ করেন নাই কেন? প্রতিবাদ করেন নাই। শুধু তাই না ভাই, ওনার মিসেসকে ওনার লাশ দেখতে দেওয়া হয় নাই, লাশ কোথায় রাখা হয়েছে সেটাও জানানো হয় নাই। ইভেন তার বাবা একজন পুলিশের লোক ছিলেন, তাকেও বলা হয় নাই। এই লাশটা সেনা অফিসার, মেজর, এই 16 সালে। আর আমাদের সেনাবাহিনী জেনারেল এখনো পয়সা কথা বলে কিভাবে হাসিনার পক্ষে, বা চুপ করে আছে, বা কিভাবে বলে ইনক্লুসিভ নির্বাচন। এই ভাবিকে 1 বছরের বাচ্চা সহ 6 বছরের জেলে ছিল ভাবি। 4 বছর একসাথে, তারপরে সে জেল তো ডিভিশনের জেল না, চোর ডাকাত মহিলাদের সাথে জেল, মাদক পুড়িয়ে খাওয়া মহিলাদের সাথে জেল, তার সাথে অশ্লীল আচরণ কি করে নাই মেজর জাহিদ ভাবির সাথে? আমরা কি মানুষ ছিলাম? এই জেনারেল ছিলেন না আমাদের সেনাপ্রধান? উনি জেনারেলই ছিলেন, ঢাকাতেই ছিলেন। কোথায় ছিলেন? কেউ কোনো কথা বলেন নাই। আজকে এখন মানবাধিকার নিয়ে শুরু হয়েছে কথাবার্তা। আজকে জেনারেল জিয়ার বোন লয়ার, উনি বলতেছেন ওনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কথা বলার জন্য। আমরা কথা বলতে চাইলাম, আমাদের থামাই দেওয়া হয়েছে। তাজুল সাহেব ফেস করছেন। এই লোকগুলি তখন কোথায় ছিলেন? তারা মনে করছেন শেখ হাসিনা হলে রানী, আজীবনের জন্য আমরা তার লাঠিয়াল, যা খুশি তাই করব। আমরা তো সভ্য ছিলাম না। তারপরে মনে করেন এই যে একটা মিথ, ভারত, সো হোয়াট? আপনার এক জায়গায় ভারতের 1000 আর্মি থাকুক না কেন ভাই, ভারত তো আমার একা না। আপনার প্রসঙ্গে আমি চলে আসতেছি ঘুরে ফিরে। এই আমাদের সিনিয়র জেনারেল আমার কথা বলেন, আমি সেনাবাহিনীর কোন জেনারেল যদি তার বাচ্চা কাচ্চাকে বিদেশে পড়ায়, সে তো আমার দেশের জেনারেল না। ভেরি সিম্পল, হি জেনারেল টু দ্যাট কান্ট্রি, তার বাচ্চা ওই দেশে। মানে পরিষ্কার হিসাব কিতাব। বিকজ সে বাচ্চার জন্য সে ব্ল্যাকমেইল, অ্যাবসলিউটলি সে কিছু করতে পারবে না। আমি এখানে কিছু জেনারেল আছে যে নিজের বাংলা মিডিয়াম পড়ায় পছন্দ করি, এক্সিলেন্ট। এরা আমাদের আসল জেনারেল, এদেশের সংস্কৃতি, কালচার, শিক্ষাকে ধারণ করে। আমার বাচ্চা বিদেশে রেখে আমি সেনা জেনারেল কেন হব? তাকে প্রমোশনে দেওয়া দরকার নাই, বিকজ হি উইল বি পারচেজড এনি অ্যামাউন্ট। কোন টাকা পয়সার দরকার নাই, নিরাপত্তার জন্য সেই কাজটা করবে। এই ধরনের আমাদের এগুলি আনতে হবে। আপনি সেনাবাহিনীতে যেদিন ঢুকছেন, টিল ডেথ আপনি আর্মি, আপনি রিটায়ার করছেন, লিখবেন, 2টা বক্তৃতা দিবেন, জনগণকে বুঝাবেন, যুদ্ধের সময় অনেক কাজে লাগবে। আপনি এখানে কর্পোরেট হওয়ার জন্য চাকরি ডিগ্রি নিবেন, এটা কোনোভাবে কাম্য না। এগুলি বন্ধ করা উচিত। তারপর ভাই, যেহেতু বিষয়টা আপনি ভারতের আক্রমণের ব্যাপারে আমি সরাসরি প্রসঙ্গে চলে আসি। আজকে আমাদের দেশে কত ডিভিশন সৈন্য আছে? এখন কিন্তু ডক্টর ইউনূস একেবারে এমনভাবে চেঞ্জ করছেন বিষয়গুলি, যেমন ফাইটার জেট কেনা থেকে শুরু করে ভালো, ভালো অস্ত্র কেনা, আমাদের মনোবল যোগায়। আসলে আমাকেই এইসব অস্ত্র দরকার আছে, তারপর আমাদের ঐক্য দরকার আছে। আমাদের গ্রামের ছেলেরা বিডিআর এর পাশে দেখছেন আপনি কিভাবে দাঁড়ায় ছিল। সেইম ৭১ এর মতোই হবে। সেনাবাহিনী ফ্রন্টে আসবে, বাংলা জনগণ চলে আসবে। কিন্তু আজকের যে রাজনীতিবিদ দেশটাকে বিক্রি করে দিচ্ছে, এরা কেউ আসবে না। ৭১ ও ছিল না। ৭১ কলিকাতা শহরে বসেছিল, ফুর্তি-টুর্তি করছে। এই যুদ্ধের সময় আমাদের জনতা আসবে। এই আমজনতা যারা কৃষক, জেলে, শ্রমিক, তারা দেখবেন ওই পুকুরে মাছ ধরে ২টা মাছ রান্না করে নিয়ে আসবে। স্যার আপনি খান। পাশে দাঁড়াবে আপনার। এই রাজনীতিবিদরা দাঁড়াবে না। আমাদের এরাই হলো মানে হাসিন, আমি আপনাকে ওই প্রসঙ্গে একটা কথা বলি। আমি একটা একটা করে আসি। আমি যদি বলি, প্রথম, ভারতীয় আগ্রাসন বলতে আমি মিলিটারি অ্যাটাক যদি মিন না করে, আগ্রাসন বলতে ইট কুড বি পলিটিক্যাল আগ্রাসন, ইট কুড বি কমার্শিয়াল আগ্রাসন, ইট কুড বি এডুকেশনাল আগ্রাসন, ইট কুড বি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজ আগ্রাসন, এটা হতে পারে। এখন এই আগ্রাসনের জন্য, সিভিল আগ্রাসনের ক্ষেত্রে তিনটা গ্রুপ সরাসরি সম্পৃক্ত। এক, আইন প্রণেতা কারা? যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে। এক সেকেন্ড ভাইয়া, নিরুনীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। কর্নেল হাসিন, এটা নিরুনীরা, উনি আমাদের উই আর দ্য পিপল এর ডিরেক্টর অফ অপারেশন। নীরা, আমি হাসিন ভাইয়ের সাথে সাবজেক্টটা কমপ্লিট করি, দেন আমি আপনার কাছে আসবো। ওকে। কর্নেল হাসিন, তো যে কথাটা বলছি, আইন প্রণেতা,
আইন প্রণেতারাই কিন্তু রাজনীতিবিদ, আইন প্রণেতারাই কিন্তু সংসদে গিয়ে বলে আমরা এমপি অথবা মন্ত্রী। হাসিন ভাই, গত 54 বছরে ভারতের আগ্রাসন, শিক্ষা আগ্রাসন বলেন, কমার্স আগ্রাসন বলেন, মেডিকেল আগ্রাসন বলেন, হেলথ কেয়ার আগ্রাসন বলেন, সোশ্যাল আগ্রাসন বলেন, গত 54 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে, কোন আইন প্রণেতারা বাংলাদেশে এমন একটা আইন করেছে যে ভারতীয় আগ্রাসন কি আমাদের দেশের জনগণকে মূল্যায়ন করবে, আমাদের দেশের একটা পলিসিকে মূল্যায়ন করবে, এমন কোন আইনের কথা আপনি জানেন কিনা? আমাদের যারা আইন করবে ভাই, তারা সবাই তো ভারতের কাছে বিক্রি। আমি এমনও জানতাম, আপনি অবাক হবেন, যে বাচ্চা পড়ে ভারতে, সে খনিজ সম্পন্নতায় একটা মন্ত্রী তার বাংলাদেশের মিনারেল রিসোর্সের ম্যাপ দিয়ে দিছে। এত অল্পতে বিক্রি হয়ে যায় এরা। আসলে কঠোর দণ্ড নাই। এই কঠোর, আপনি একবার বলছিলাম গুপ্তচর বৃত্তি, ওই আইনটা খুব দরকার, তাহলে সব সোজা হয়ে যাবে। আমার তো মনে করেন মেডিসিন থেকে শুরু করে এই যে বঙ্গ ভ্যাট নামে একটা ইঞ্জেকশন বেরিয়েছিল এই করোনার সময়, বাংলাদেশের লোকটা বানাইছে, এটাকে বাজারজাত করতে দেওয়া হয় নাই ভারতের স্বার্থে। আমরা সবকিছু করি ভারতের স্বার্থে। এবার আইনজীবীরা আমাদের দেশে, এই আইন প্রণেতা তথাকথিত এমপিরা এগুলি করে। এমপি, ভালো এমপি পাইতে গেলে ভাই কয়টা কাজ করতে হবে। যেমন তাদেরকে রাজকীয় প্লট দেওয়া যাবে না, গাড়ি দেওয়া যাবে না, ডিউটি ফ্রি গাড়ি দেওয়া যাবে না, তাদের উন্নয়নে রাখা যাবে না। দেশ তো ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই তো। আপনি দেখবেন ভালো ভালো লোক আসবে নির্বাচনে, তো দেশটাকে ধারণ করবে। আমার দেশের চোর চট্টা আছে অনেক, এরা লিমিটেড এবং এরা ভীতু। এরা হয়তো বাইরে জায়গা জমি টাকা পয়সা কিনে থাকুক না, অসুবিধা নাই। আমার কথা হলো তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে হবে। সরকার যদি এই সিস্টেমটা করে, ডক্টর ইউনূস যদি এই কাজটা করতে পারতেন, সাহসিকতা দেখে যে এইগুলি দেওয়া হবে না, সে আইন প্রণেতা মানে আইন প্রণেতা, এর বাইরে কিছু না, দেখবেন ঠিক হয়ে যাবে। এখন মানে আপনি আমার মতোই, আমি যেভাবে দেখি না যে গত 54 বছরে বাংলাদেশে এত রাজনীতিবিদদের নাম শুনছি, আমার দর্শকদের ভিতরে যারা রাজনীতিবিদদের নাম বললে পাগল, যে এরা কত বড় পার্লামেন্টারিয়ান, কত বড় পার্লামেন্টারিয়ান, আমি তাদের এক একজনের নাম বলি। মিজানুর রহমান চৌধুরী, দুনিয়ার বাটপার। আতাউর রহমান, দুনিয়ার বাটপার। অলি আহাদ, দুনিয়ার বাটপার। নিতাই চন্দ্র রায়, দুনিয়ার বাটপার। গয়েশ্বরচন্দ্র রায়, দুনিয়ার বাটপার। গতিক আব্বাস, দুনিয়ার বাটপার। আব্দুল মিন্টু, দুনিয়ার বাটপার। মোর্শেদ খান, দুনিয়ার বাটপার। সালাউদ্দিন, দুনিয়ার বাটপার। এরাই তো আইন প্রণেতা। হাসিন ভাই, এরাই তো আইন প্রণেতা। আমাকে আপনি আর আমি এবং নীরা যদি আজকের বসে বলি যে গত 54 বছরে এসব আইন প্রণেতারা বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে করার জন্য প্রণয়ন করতে পারে নাই, আজকের ওই রাজনীতিবিদরা কি করে দাঁড়াইয়া বলে আমাকে ভোট দেন এবং আমরা সংবিধানের এত অনুচ্ছেদে সব কাঁদতে উঠাবো? মানে আমাকে একটু বলেন তো, যারা 54 বছরে ডান দিকের একটা কাঠি বাদিকে নিতে পারে না, আজকে তারা বলে জুলাই সনদ সংস্কার করব। হাসিন ভাই, এদেরকে কি আমি যদি বলি এদের মুখে প্রেসার করা উচিত, না এদের উচিত বাংলাদেশের সমাজে? আমি জানি আমি খুব রিজিডলি বললাম, আমার বেয়াদবি মাফ করবেন, আপনি এদেরকে কি বলবেন? ভাই আমি আরো কঠিন, আজকে যে মনে করুন গুম খুন সহ এই মানবতা অপরাধের লোকদেরকে রাখা হয়েছে জেলখানায় এবং ডিভিশন দিয়া, এদের তো রাখা হচ্ছে খোলা আকাশে। এই যে আমাদের স্টেডিয়াম আছে না, স্টেডিয়াম চারিদিক দিয়ে উঁচু, আর্মি স্টেডিয়াম, মাঝখানে ছেড়ে দিবে, ওখানে থাকবে, তাঁবু টানাই দেওয়া হবে। এছাড়া তো সোজা হবে না তো। তো ফুর্তি, তো অপরাধ করলেও ফুর্তি, অপরাধ করেও জেলখানে নিলে ফুর্তি, তারপরে বাইরে চলে আসবে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, এতে না টাকারও ভাই, অভাব নাই। আপনি 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 ভাই রিজিড না, আপনি ভাই হাসিন ভাই আপনি কঠিন না, আপনি বলছেন স্টেডিয়াম, ওটা তো নিট অ্যান্ড ক্লিন না ভাই, আমি ওখানে রাখার পক্ষে না। আমি চিড়িয়াখানার মধ্যে কুটা নাইতে চাই, চিড়িয়াখানার মধ্যে কুটা নিয়ে এইসব বাচ্চাদের ওইখানে রাখতে চাই, কারণ চিড়িয়াখানায় তারা পশুর পাশাপাশি থাকবে। তাদের ভিতরে যদি চিন্তা করে কিরে আমরা তো মানুষ, তাহলে পশুর সাথে আমাদের কেন রাখা হইলো, তাদের ভিতরে যদি কোনো মানুষত্ব তৈরি হয়। হাসিন ভাই, ভাই আমি একটা কথা বলি, এদের অবদানটা কোথায় দেশ উন্নয়নে আমরা বলেন?
গরিব লোকরা দেশের জমি বিক্রি করে, গরু বিক্রি করে, তার বউ বাচ্চা রেখে সে বিদেশে চলে গেছে। ওখান থেকে টাকা পাঠায়। আসতে বলে আসে না। মা মারা গেছে, আসতে পারে না, টাকা কম। এই লোকদের টাকাগুলিই হয় আমাদের দেশের স্বর্ণমুদ্রা বলি। এগুলি চুরি করে হলে আমার এই মন্ত্রী এমপিদের কাজ। কতটা নির্লজ্জ, নিমক হারাম এরা আমাদের। না যুদ্ধে তার অবদান আছে, এই বিপ্লবে তার নিজের অবদান আছে বা তার ছেলের অবদান আছে। আমার বলেন এই বিপ্লবে তার কোনো বড় কোনো এমপির ছেলে আহত হয়েছে বা দেখা গেছে? আমি ওই চিত্র সাংবাদিক শহীদুল আলম ভাইরে দেখছি, আর কারো দেখি নাই। এরা কথা বলে কিভাবে? 16 বছর তো এরা মানে আপোস করেই চলছে, জনগণকে বিভ্রান্তিতে ফেলছে। আমি 23 তারিখে ছিলাম পল্টনের ময়দানে, আমার লজ্জা লাগছে যেভাবে মির্জা ফখরুল চলে গেলেন। এভাবে তো যুদ্ধ হয় না। আপনি সবার আগে থাকবেন, দরকার হলে আপনি মারা যাবেন, দেশ ঘুরে যাবে, কিন্তু আপনি ঘুরতে দেন নাই। আপনারা এই ধরনের নেতা আমাদের দরকার নাই। নেতা এখন তৃণমূল থেকে সৃষ্টি হবে। যখন আপনি মনে করেন 71-এর সময় হেমায়েত, সার্জেন্ট হেমায়েত ঘুরে দাঁড়াইছে, এখন তাই হবে, উপায় নেই তো, আমরা তো ঠেকে গেছি। এরা যদি আবার সেই মনে করে নির্বাচনের পরে দেশ বিক্রি চেতনা নিয়ে থাকে, দেন বিপদ আছে। আমার মনে হয় জনগণ বুঝে গেছে আমাদের নেতাদের চরিত্র। এই ফেসবুক, আপনাদের ইউটিউব, আপনাদের কথায় লোকজন দেখতেছে, আপনি নামগুলি উচ্চারণ করলে, আমি যে উচ্চারণ করলাম, দে আন্ডারস্ট্যান্ড। আগে এদেরকে পীর মনে করতো, এরা যা বলতো মাশাল্লাহ এরা আমাদের নেতা, এরা যে সব চোর, প্রকাশ্যে বলতো এরা সব চোর। আরে ভাই, জনসেবা করবেন নিজের পকেট থেকে নিয়ে করবেন, জনগণের টাকা দিয়ে কেন করবেন? সমস্যা কোথায়? আপনার গাড়ি লাগবে কেন? মেট্রো দিয়ে আসা করবেন, একটা শেয়ারে গাড়ি চলবেন। এত গরিব আমরা হয়নি, তারপর আপনার গাড়ি দিব। কিন্তু আপনি যেরকম চুরি করবেন, কমিশন নেবেন, এই কমিশন বাণিজ্যের দেশ এটা না। এখন সোজা করার সময়। আমার ওকে মনে হয় হাসিন সবাই ভাই, আমরা ওকে হাসিন ভাই, আমি ব্যাক করছি। এরা আজকের আমরা এতক্ষণ কথা বলছিলাম কর্নেল হাসিনের সাথে। আমরা যে কথাটা বললাম যে আমাদের দেশে যদি ভারতীয় আগ্রাসন হয়, আগ্রাসন বলতে মিলিটারি অ্যাটাক না, আগ্রাসন বলতে বাণিজ্য আগ্রাসন হতে পারে, শিক্ষা আগ্রাসন হতে পারে, হেলথ কেয়ার আগ্রাসন হতে পারে, সামাজিক আগ্রাসন হতে পারে। এখন এই আগ্রাসন গুলো ঠেকাতে গেলে বাংলাদেশে কারা এটা প্রতিরোধ করতে পারে? কারা করতে পারে? আইন প্রণেতারা প্রতিরোধ করতে পারে, তারা প্রতিরোধ করতে পারে। এক্ষেত্রে প্রতিরোধ করতে পারে আইন, যারা আমলা, যারা বিসিএস নামক কোন একটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে সচিব বানাইছে, তারা প্রতিরোধ করতে পারে। এখন মজার কথা নিরা, গত 54 বছরে ভারত কয়েক লক্ষ আগ্রাসন তারা করেছে। সংস্কৃতির ক্ষেত্রে আগ্রাসন করেছে, বাণিজ্যের ক্ষেত্রে আগ্রাসন করেছে, চিকিৎসার ক্ষেত্রে আগ্রাসন করেছে, আমাদের চেতা কুটে খেয়েছে। গত 54 বছরে আমাদের আমলারা তৈরি হয় না, আমাদের রাজনীতিবিদরা তৈরি হয় নাই। কর্নেল হাসিন একটা ইম্পর্টেন্ট কথা বলছে, গত 54 বছরের যে কোনো আন্দোলনে আপনি কি দেখেছেন মুজিব ফ্যামিলির, জিয়া ফ্যামিলির, আমির খসরু ফ্যামিলির, আব্দুল আউয়াল মিন্টু ফ্যামিলির, গোরকদক আব্বাস ফ্যামিলির, সাদেক হোসেন খোকার ফ্যামিলির কোন লোক আন্দোলনে পার্টিসিপেট করে আহত হয়েছে, গ্রেফতার হয়েছে, হাজতে গেছে? নিরা কেউ যায় নাই। যারা যায় নাই তাদের বাচ্চা কাচ্চারা কোথাও স্যাক্রিফাইস করে নাই, তারা হাজতে গেলেও এয়ার কন্ডিশন রুমে থাকছে। তাদেরকে কেন আমরা নেতা মনে করি? কেন তাদেরকে আমরা আইকন মনে করি? আমাদের সমাজটা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকছে নিরা? আপনার কি মনে হয়? থ্যাংক ইউ জেকব ভাই, খুব সুন্দর একটা কথা বলছেন যে কেন আমরা মনে করি। এই যে কেনটার সংজ্ঞা যে কি, আমরা তো এই বিষয়টাই বুঝি না। আমাদের নেতারা, আমাদের পলিটিশিয়ানরা, আমাদের ব্যুরোক্র্যাটরা তো এই যে কেন সংজ্ঞাটাই বুঝে না, যে কেন এই যে শব্দটা, এই অক্ষরটা কোথায় গিয়ে শেষ হয় এবং তার ধারাবাহিকতা কি হতে পারে, এই বিষয়টা বুঝে না। বুঝে না বললে ভুল হবে, তারা বুঝতে চায় না। কারণ এটা যদি তারা বুঝতেন বা তারা বুঝে এবং সেই বোঝাটা যদি জনগণকে বুঝান, তাইলে তো তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। এবং তারা তো এটাই চায়, আজকে তারা তাদের দাদা বাবুরা তাদের মাথায় তেল লিপে দিবে এবং তারা
হাত পা নেড়ে বাকবাকুম করবে, এই শিক্ষাটা তো ওখান থেকেই আসে এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেভাবে যেটা চালানো দরকার এই বাংলাদেশে তারা তাই করে। তো এখানে এখন আমরা জনগণ ভিকটিম, সমস্যা আমাদের জনগণের। আজকে আমরা সাফার করতেছি কারা? জনগণ, নেতারা এরা কেউ করতেছেন না। আচ্ছা, জনগণ ভিকটিমটা কি করে হয় আমি আপনাকে এমনি একটু বুঝাইয়া আমি নিজেও বুঝতে চাই, উদাহরণ দেই। আজকে সালাউদ্দিনের মতো নেতা কক্সেস বাজারে সে হয় গডফাদার। এখন সালাউদ্দিনের পিছনে দৌড়ায় কারা? ছাত্ররা। সালাউদ্দিনের পিছনে দৌড়ায় কারা? কুলি মজুররা। সালাউদ্দিনের পিছনে দৌড়ায় কারা? একটা নির্দিষ্ট গোষ্ঠী। তাদের আলটিমেট টার্গেট কি? ব্যক্তিগত ফায়দা। আর সালাউদ্দিন মনে করে চুরির পয়সা অ্যাকাউন্টের উপরে আমি বসে আছি, আমি খরচ করতেছি, ভারতের ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট সাপোর্ট আমার কাছে আছে। এই যে জনগণ আমার কাছে আসছে ভোটের কয়েকদিন আগের থেকে, ধরেন ভোটের 4 মাস আগে 6 মাস আগের থেকে একটা কোকের বোতল আর একটা বিরিয়ানি আর $1000 একটা নোট। এখন আপনি কি বলবেন এই যে জনগণ যারা আমারে গালি দিতেছে, হাসিন ভাইরে গালি দিতেছে, আপনারে গালি দিতেছে, এই লোকগুলাই কিন্তু একটা কোকের বোতল, একটা বিরিয়ানির প্যাকেট আর $1000 একটা নোট নিয়ে সালাউদ্দিন রে ফিল্ড মার্শাল আইয়ুব খান বানায় দেয়। এখন যেই জনগণ এই কাজগুলো করে তারা কি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারে বা কামনা করতে পারে নিরা? তাহলে সে যে সালাউদ্দিনের দোষ তা তো না, যারা এই কোকের বোতল $1000 একটা নোট আর একটা বিরিয়ানির প্যাকেট নেয়, তাদের সম্পর্কে আমাদের রোল কি হওয়া উচিত? আমাদের তাদেরকে কি বলা উচিত? তাদেরকে বলার আগে এটা বলা উচিত যে কিছুক্ষণ আগে হাসিন ভাই যে বললেন যে শিক্ষা বলতে একটা কথা বলছেন যে শিখানো দরকার, এই বিষয়টা আমাদের এখন বর্তমান প্রজন্ম যারা আছে, যাদের মাথায় ভূত ঢুকে আছে ওই ভূত আপনি বের করার চেয়ে যে প্রজন্ম যারা আসছে তাদেরকে আমরা নতুন করে শিক্ষা দেই আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে। এটা তো এখন যেটা আমাদের দেশে ঘটছে নৈতিকতার অবক্ষয় হতে হতে কোথায় যেতে পারে সেটাই এখন দেখা যাচ্ছে। নৈতিকতার অবক্ষয় নিরা, নৈতিকতার অবক্ষয়। আজকে পুরো সময়টায় আমি এই শব্দটাকে কোট করলাম। হাসিন ভাই আমি আপনার কাছে এই সাবজেক্টটা নিয়ে আসবো, নৈতিকতার অবক্ষয়। এখন ব্যক্তি হিসাবে আমরা নীতিগতভাবে এমন একটা জায়গায় ঠেকেছি যেখানে স্বামী যদি চুরি করে, কোটি টাকা চুরি করে বাসায় আনে, বউ তাকে একটু বেশি আদর করে, বাচ্চাকে একটু বেশি সম্মান দেয়। আবার বউ যদি রাজনীতির নামে বাটপারি করে এবং ভারতের জিনিসপত্র নিয়ে রয়ের অপারেটিভ হয়ে বাসায় ঢুকে, স্বামীর কাছে সে একটু ভালো অ্যাটেনশন পায়। তাহলে হাসিন ভাই যেটা বলছে এই গ্রুপটাকে বাদ দিয়ে আমরা নতুনদেরকে শেখাবো। এখন আমাকে একটা কথা বলেন নীরা, আমি একজন মাকে দেখতে পাই যখন তার সন্তান মারা যায়, সন্তান আগে ওই মার মা না, ওই মা রাক্ষসী। একজন ভালো স্ত্রীকে দেখতে পাই যখন তার স্বামী মারা যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার আগে ওই স্ত্রীকে আমি আর স্ত্রী দেখি না, আমি দেখি একটা হায়েনা। এখন এটা কি করবে সামাজিকভাবে? নীরা, কেউ যদি নিজের থেকে ভালো হতে না চায় তাকে আমি বা আপনি বা কর্নেল হাসিন মনে করেন এই নৈতিক অবক্ষয় থেকে তাদেরকে আমরা বের করে আনতে পারবো? নাকি আমাদের লেসন যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কন্টিনিউ করেছেন, একের পর এক বলেছেন তোমরা সঠিক পথে আসো, আমরা আমাদের এই দাওয়াত দেওয়া, আমাদের এই আহ্বান থেকে আমাদের পেছনে সরা যাবে না? নাকি আপনার কাছে কোনো সাজেশন আছে? জেকব ভাই, নৈতিকতার অবক্ষয় বলাতে আপনি যেহেতু কথাটা তুলছেন, দেখেন আমাদের দেশের সিস্টেমটা কিভাবে চলে। যে টপে বসে আছে তার চেহারাটা কিন্তু যে বটমে আছে সে ততটা দেখতে পায় না। মাঠে ঘাটে যেখানেই বলেন না কেন এটা কিন্তু দেখা যায় না। আজকে এই যে অনৈতিক কাজগুলো এটা কিন্তু চেইন ওয়াইজ চলে আসছে। এটা যে গ্রাউন্ডে থাকে
যে প্রথমে যাকে যে সবার ধরাছোঁয়ার মধ্যে থাকে সে কিন্তু গিলটি হয়, আর যে ধরাছোঁয়ার বাইরে থাকে সে কিন্তু গিলটি হয় না। আজকে কেন ঘুষ খেতে হবে একজন মানে ছোট অফিসার একজনের, কেন ঘুষ খেতে হবে? কারণ ওই ঘুষের চাঁদা তো যে আমার টপে বসে আছে ওই পর্যন্ত পৌঁছাইতে হয়, নাইলে তো তার চাকরিটা থাকবে না। অর্থাৎ আপনি বলতে একটু থামেন, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পুলিশের একজন সিপাহি যখন ঘুষ খায় ওই ঘুষ সাব ইন্সপেক্টরের পর্যন্ত যেতে হবে, ওই সাব ইন্সপেক্টরের ঘুষ ওসি পর্যন্ত যেতে হবে, ওসির ঘুষ এসপি পর্যন্ত যেতে হবে, ঘুষ ডিআইজি পর্যন্ত যেতে হবে, ডিআইজির ঘুষ আইজি পর্যন্ত যেতে হবে। আপনি কি এই চেনের কথা বলছেন? অফকোর্স এইটা, কারণ এই যে চেইন যেটা চলে আসছে এটা তো সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে গেছে, কারণ এইটা না হলে ওখানে ওইটা হচ্ছে না। কিন্তু এটা আপনি বন্ধ করলে তো গোড়া থেকে বন্ধ করতে হবে। ঘুষের সাবজেক্ট একটা লেভেলে বন্ধ করলে চলবে না, এটা সব লেভেল থেকে বন্ধ হয়ে আসতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে আপনার কথা শুনেছি, আপনি বলেছেন যে একটা ফ্যামিলিতে হাজবেন্ড ইনকাম করে বা ছেলে ইনকাম করে 5 টাকা, কিন্তু খরচ আছে 10 টাকা, বাকি 5 টাকা কোত্থেকে আসে? যে এইটা যে জানার বিষয়, ফ্যামিলিতেও কেউ জানতে চায় না, আর যে আনে সেও কারোর সাথে বিষয়টা ডিসকাস করে না, ওপেন হয় না যে আমাকে এই জিনিসটা এইভাবে আনতে হচ্ছে, তোমাদের পরামর্শ কি, তোমরা কি এইভাবেই চলবা না অন্য কোনো ওয়ে বের করবা? এটা দেখা যায় পরিবারে কেউ কারোর সাথে শেয়ার করে না, আর করে না বিধায় আজকে আমাদের দেশের এই মানে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। জনাব হাসিন, আমি ভাই আপনার কাছে। জি, আমি একটু একটু আপার কানেকশনটা, এই একটা পুলিশ যখন ঢুকে তাকে মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা দিতে হয়। এই শুরুতে তো সে গ্যাঞ্জাম করে ফেলছে, এই টাকা তো তার উঠাইতে হবে। আমি কেন ঘুষ মুক্ত চাকরি দিতে পারবো না এই স্বাধীন দেশে? আমার কথাটা ওই জায়গায়। আমার কেন চুয়াডাঙ্গার পুলিশকে ঢাকায় আনতে হবে? চুয়াডাঙ্গার পুলিশ চুয়াডাঙ্গায় থাকুক, টাকা একটু বেতন কম দিলেও সে ভালো থাকবে। সে 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করে এসে 2টা গরু পালবে বা টিউশনি করবে, কোনো সমস্যা হবে না তার চলতে সংসার, সে সৎ থাকতে পারবে। আমার এই প্রশাসন ব্যবস্থা পনা এমন একটা হয়েছে ভাই, ভালো মানুষকে খারাপ করার প্রশাসন ভালো মানুষকে খারাপ করার ব্যবস্থাপনা আমরা সৃষ্টি করছি আমাদের রাজনীতিবিদরা। আমরা কিন্তু ভালো হইতে চাইলে ভালো হতে পারতেছি না তো। আমি বাড়ি বাড়ি কেমনে দিব? পুলিশের মনে করেন সাব ইন্সপেক্টর, সে বাড়ি বাড়ি কিভাবে দিবে? তার বাচ্চাটাকে কেন ভালো পড়াবে? চিকিৎসা কিভাবে নিবে? আমি তো একটা ভালো ছেলে ছিল, সে পুলিশে আসার আগে সে সৎ ছিল, এখন পুলিশে এসে সে অসৎ হতে বাধ্য হইছে। এই দোষটা কার? রাষ্ট্রের, এই আমলাদের এবং আমাদের এই সচিবদের। কেন পুলিশের জায়গায় থাকুক? রাষ্ট্রের কাছে তো আমি কিছু চাই না, ন্যায় বিচার চাই। রাষ্ট্র পুলিশ আমাদের সেবক না হোক, জুলুম না করুক, সেই ব্যবস্থাটা তো করতে হবে। সেম বিচার বিভাগ অনাস্থায় ভোগে, রিটায়ারমেন্টের পর কই যাব আমার যদি বিচার টান পড়ে? আমাদের আর্মিতে আমাদের একটা সিস্টেম আছে, আবাসন প্রকল্প, কিছু না হোক ভাই একটা বাসা পাবো, বাড়ি পাবো। আমি বিচার বিভাগকে সেটা করে দিই যে আপনি রিটায়ারমেন্টের পরে একটা আমাদের ডিউটিস এর মতো বা কিছু একটা সিস্টেম, যে তারা ওইখানে ওনারা বাড়ি পাবেন, অন্তত চলতে পারবেন সৎ থাকার। সৎ থাকার ব্যবস্থাটা করতে হবে। আমরা সব জায়গায় পারবো না, বাট গুটি কয়েক জায়গা তো ঠিক করতে পারি। বিচার বিভাগ, পুলিশ, এই দুটো জায়গা ঠিক করলে আলহামদুলিল্লাহ দেশ ঠিক হয়ে যাবে। তারপরে ভাই আপনার একটা কথা। হাসিন ভাই, আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আমি আপনার কথা থেকেই আসবো। কি একটা কথা বলছেন, এমপিদের কেন গাড়ি দেওয়া হবে? আচ্ছা, চমৎকার একটা কথা বলছেন। এখন আরো একটা কথা, পৃথিবীর কোন দেশে বাংলাদেশ ছাড়া, ওটা পাকিস্তানেও আছে, শুধু পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশে কেন মিলিটারি অফিসারদেরকে প্লট দেওয়া হবে? তাদেরকে সৎ রাখার জন্য। এখন এই থিওরিটা তাদেরকে কে দিচ্ছে? এখন আপনি চিন্তা করে দেখেন, জেনারেল কলিন লুথার পাওয়েল জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত জামাইকায় জামাইকা নিউ ইয়র্কে তার বাবার একটা ছোট্ট 2 বেডরুমের বাড়ি ছিল। ওই বাড়িতে থেকে জেনারেল কলিন লুথার পাওয়েল আমেরিকার সশস্ত্র বাহিনীর প্রধান হয়েছে, চেয়ারম্যান হয়েছে। এই সততার জন্য তারে তো কেউ প্লট দেয় না রে ভাই। ইউরোপিয়ান জেনারেল গর্ডন হাইন্স
আরে তো সব থাকার জন্য কেউ প্লট দেয় নাই, কোন কর্নেলকে প্লট দেয় নাই, কোন ব্রিগেডিয়ার জেনারেলকে প্লট দেয় নাই। বাংলাদেশে এটা চালু করার পিছনে ফিলসফি যদি এটা থাকে যে গিভ দেম এ ক্যারট মেক দেম অনেস্ট, ভাই যে মুহূর্তে আপনি ক্যারট দিবেন না সে তো আবার অসৎ হবে। তাইলে সেনাবাহিনীর মধ্যে এবং সিভিল আমলাদের মধ্যে তাইলে বৈষম্যটা তৈরি হইল না, যে বৈষম্যটা অবশ্যই তো রইল। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখো ভাই, আমরা সেনাবাহিনী অফিসারদের একটা জিনিস নাই, আপনার খেয়াল হলো চাকরি থেকে আউট করে দিলেন, আমি কোনো মৌলিক অধিকার পাই না, মানব অধিকার নাই আমার, আমি আদালতে যাইতে পারি না, আর্টিকেল 45 এর মাধ্যমে আমার ওই অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আপনাকে তো ওটা উঠে হাসিন ভাই, তাইলে আপনারা সঠিক আইনটা কেন প্রণয়ন করবেন না? এখন সঠিক একটা প্রণয়ন না করে আপনারা তাদের একটা ঘুষ হিসাবে প্লট দিবেন, ডাজ দ্যাট মেক এনি সেন্স? নো নো নো, এরকম আমি তো সেন্স মনে আসে না। করি, আমি তো মনে করি আর্মির একজন অফিসারদের সেম একটা ডিউ প্রসেস থাকা উচিত। তাকে যদি অন্যায় ভাবে আর্মি থেকে কোনো জায়গায় কে বঞ্চিত করা হয়, সে কোর্টে যেতে পারবে, সে সুপ্রিম কোর্টে যেতে পারবে, সে হাইকোর্টে যেতে পারবে। এখন ওই আইন ফিক্স না কইরা তারে ঘুষ দিল যে ওকে তোমাদের আর্মি অফিসারদের আমি একটা বাড়ি দিলাম। হাসিন ভাই তাহলে কি এইটা হইতে পারে না? আজকের আমি একটা বাড়ি দিলাম জেনারেল জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মইনুল রোডের বাড়ি দিল, হাসিনার মতো এক মাগি এসে বেগম জিয়ার বাড়ি থেকে বাইর করে দিল, তাই প্লটের লাভটা হইলো কি ভাই? না, লাভ হয় নাই। আরেকটা সমস্যা আছে। আমাদের চাকরির লিমিটটা, কারণ আমি বুড়া বয়সে তো আর্মি জেনারেল থেকে লাভ নাই। সিভিলে যেটা আছে সুবিধা, চাকরি অনেকদিন করতে পারে। আমরা কিন্তু অনেক আগে রিটায়ার করি। এইজন্য একটা সুবিধা দেয়, অন্তত থাকার জায়গাটা হয়। পাকিস্তানে অ্যাপার্টমেন্ট দেয়, একটা করে অ্যাপার্টমেন্ট দেওয়া হয় থাকার জন্য, থাকতে পারে। পেনশনের টাকা দিয়ে সে চলে। আচ্ছা আর আচ্ছা যদি সে হাসিন ভালো ভাই, হাসিন ভাই আমি যদি আপনার কথা ধরেও নেই, আমি তো শুনি নাই যে বাংলাদেশের সুবেদার মেজর, সুবেদার বা নায়ব সুবেদার তারা একটা প্লট পাইছে, আমি তো এটা শুনি নাই কোথাও। না, এটা 71 এর অনেকেই পাইছে। দেখেন, জিয়া রহমান এক ব্যক্তি যিনি কোনো প্লট নেন নাই। উনি প্লট দিছেন। উনার বন্ধু শফিউল্লাহ উনি কিন্তু বিশাল একটা প্লট নিছেন। জি অন্যান্য এই আপনাদের ক্যান্টনমেন্টের ভিতরে বিহারীদের বাড়িগুলি উনার দখল করছেন। জিয়া রহমান নেন নাই। উনি না নিয়ে তখন বোকামের মধ্যে পড়ছেন। উনাকে একটা গ্রেডিং ডাউন না করে একটা প্লট দিছিলেন মৃত্যুর পরে, যে খালেদা জিয়াকে, সেটা নিয়ে নিছেন হাসিনা। আসলে ভালো থাকারও অবকাশ নাই। আমরা মানুষ ভালো না। আমাদের ভালো মানুষ আগে হইতে হবে ভাই। তাইলে এই গণভোট টনভোট কিছুই লাগে না। কিছুই লাগে না। সমস্যা হলো চরিত্রে আমাদের। আমাদের ওই জন্য শিক্ষা লাগবে। ভালো একটা শিক্ষা, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা। যে শিক্ষায় আমি শিক্ষিত হবো, আমার ধর্ম থাকবে। কোন ধর্মে খারাপ বলে নাই ভাই। সব ধর্মে সৎ থাকতে বলছে। কোন ধর্মে অন্যের সম্পদ খাইতে বলে নাই। এই লোকগুলি ধর্মটাও শেষ করছে, নিজেরা শেষ করছে, জেনারেশন নষ্ট করে ফেলছে। আমাদের এখন সোজা হওয়ার সময়। ওকে এই ওকে, দেখেন তো আমাদের এটা গেল। সামাজিক, আমি আরেকটা শেষ করি। এই যে একটা বিপ্লব হলো ভাই, একটা ভালো একটা কবিতা, ভালো একটা সিনেমা হইছে এই বিপ্লবের উপরে? বিপ্লবী পারে হয় না, এই ভালো একটা সামাজিক ডকুমেন্টারিও হয় নাই। এই সামাজিক আন্দোলন যে বললেন, এখানেই আসল কথা। একটা ভালো একটা সিনেমা দরকার ছিল। মা তার বাচ্চাকে হারায় ফেলছে, ভবিষ্যৎ ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। কত সুন্দর সুন্দর সিনেমা করা যাইতো। একটা সুশীল একটা কিছু করে নাই। কারে গালি দিবেন? অত এই সুশীল হলো আওয়ামী প্রেমী, ভারত প্রেমী। এরা চাচ্ছে না কোনো কিছু হোক, দেশ আগায় Right. যাক। আমি পথনাট্য হইতে এরা পারে, কত তারা কিছু হইতে পারে। তারা সত্য প্রচারে অনীহা প্রকাশ করে সব জায়গাতে। না জেকব ভাই, আমার একটু কথা ছিল, যেহেতু হাসিন ভাই মানে এই যে প্লটের সাবজেক্ট নিয়ে যেটা বলছে যে একটা সময় সে রিটায়ারমেন্টের পরে তারা বাড়িতে থাকতে পারলো, পেনশনের টাকা দিয়ে চলতে পারলো, গুড। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, শুধু অ্যাপ্রিসিয়েট না, এটা আমরা মন দিয়েই চাচ্ছি যে এরকম একটা সিস্টেম সুন্দর একটা স্বাধীন দেশে হবে, এটা নর্মাল। কিন্তু আজকে প্রবাসীদের কথা একবার চিন্তা করে দেখেন যে প্রবাসী যারা ইউরোপ আমেরিকাতে আছেন তারা ডিফারেন্ট, আদার দেন মিডল ইস্টে বা আশেপাশে যারা আছেন, যারা অল্প ইনকামে এবং বিভিন্ন কন্ট্রাক্টে দেশের বাইরে যান, তারা এই যে দেশের জন্য যে রেমিটেন্স পাঠান, একটা বয়সে এসে কিন্তু তাদের দেশে ব্যাক করতে হয়।
তারা কিন্তু ওখানে আর থাকতে পারে না। আর যেই সময়টা এসে তারা দেশে ব্যাক করে, তারা তখন ফ্যামিলি থেকেও নিগৃহীত হন এবং ফ্যামিলি থেকে তাদের উপর একটা অনীহা ভাব থাকে। ওই সময় তাদের কাছে ওই ইনকামটা থাকে না, ওইভাবে কোনো সেভিংস তার কাছে থাকে না। মানে পেটে ভাতে যেটার কথা বলা হয়, দেখা যায় 3 বেলা সে ঠিকভাবে খেতেও পারে না যখন সে দেশে ব্যাক করে। কারণ যেই সময়টা সে ইনকাম করে, যেই সময়টা সে ফ্যামিলির জন্য করে, সেই সময়টা পার হয়ে বয়স করে যখন বাংলাদেশে ব্যাক করেন, তখন যে তার একটু চিকিৎসার দরকার, সে চিকিৎসাটাও ঠিক মতো তার চলে না। 3 বেলা খাবার সেটা তো আছেই। তো এই যে চিকিৎসা ব্যবস্থাটা, এটা আমাদের দেশের সরকার প্রবাসীদের জন্য কি করছেন বা কি তাদের চিন্তা আছেন ভবিষ্যতে যে তারা কি করতে পারেন? আমি তো এর আগে বলেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি সবকিছুই ধ্বংস করেছে এই ভারত। তবে এখন প্রবাসী আমরা যারা আছি, আমার মতো প্রবাসী যারা আছে, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে যে এই পাঠাচ্ছে তার ফ্যামিলির জন্য, শুধু ফ্যামিলি না, আপনি যদি গোটা রেমিটেন্সদের কথা চিন্তা করেন, তাইলে এরা যে কত বড় একটা সাপোর্ট দেশের জন্য। অ্যাটলিস্ট তারা রিটায়ারমেন্টে যাওয়ার পর তারা যে প্লট, নাইলে আমি বাতি দিলাম, তাদের বাপ দাদার ভিটে বাটি যদি থাকে, সেখানে যদি তাদের একটু মাথা গোঁজার ঠাঁই থাকে, থাকলো, কিন্তু তাদের চিকিৎসাটা পর্যন্ত তারা পায় না। তো এই বিষয় কি বলার আছে? ওকে, নীরা খুব ভালো বলছেন। নীরা খুব আপা ভালো বলছে। হাসিন ভাই, আপনি যদি কোনো রেসপন্স করেন প্লিজ। অবশ্যই বলবো। আমি তো বলি বাংলাদেশের সূর্য সন্তান তারা, তো বিদেশ থেকে যারা টাকা পাঠায়, এত কষ্ট করে মা বাবা দেশে রেখে, বউ বাচ্চা রেখে বিদেশ থেকে টাকা পাঠায়, এদের চেয়ে সূর্য সন্তান মানে এর চেয়ে বড় কি থাকতে পারে? সেটাই তারা। এদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা হয় এয়ারপোর্টে, আমার যদি সুযোগ থাকতো আমি বলতাম যে এদের কোনো চেকিং নাই, লাল গালিচা যে আমাদের গর্বের সন্তান। আর চিকিৎসা তো আমাদের করতেই হবে ভাই। যে দেশের বিরোধী দলের নেতা থাকা অবস্থায়, যে দেশের বিরোধী দলের নেতারা যায় চিকিৎসা করতে বিদেশে, এর লজ্জা কি থাকতে পারে? আইন করা উচিত, যারা রাজনীতিবিদ করবেন তার বিদেশে চিকিৎসা করবেন না। যেই রোগ যদি এমন রোগ আবিষ্কার হয় আমার দেশে নাই চিকিৎসা, প্লিজ ইস্টাবলিশ ইট। এমন কঠিন কাজ না যেটা পারবেন না আপনারা। সবই সম্ভব। আমার চরিত্রে পরিবর্তন করা দরকার। নিজের পয়সা দিয়ে যান, তা তো যাবেন না। জনগণের পয়সা দিয়ে। হাসিন ভাই, আপনি এবং নীরা, আপনাদের দুজনকে আমি প্রমিস করলাম আমি আগামীতে আপনাদের সাথে শুধু প্রবাসীদেরকে নিয়ে আমি একটা শো করব, তাদের ওয়েলফেয়ার নিয়ে আমি শো করব, তাদের সুস্থ পরিবার এবং শেষ জীবনে তারা যে স্ট্রাগলটা ফেস করে, আমি এটার উপরে একটা শো করব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি। কিন্তু আজকে আমি আবার মূল বিষয়ে চলে আসি, তাইলে ভারতের আগ্রাসী মোকাবেলায় আমাদের আমলারা যেমন তৈরি না, কারণ আমলারা ভারতে গেলে তারা বাংলাদেশের স্বার্থ ভুলে যায়। আমাদের বাংলাদেশের কোন আমলারা এবং আইন প্রণেতারা যদি ভারতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য যায়, তখন ভারত কি করে? ভারত ওই আমলা বা ওই রাজনীতিবিদ বা ওই আইন প্রণেতার ব্যক্তি বা পরিবারের বেনিফিটের কথা বইলা পুরো জনগণকে তার ব্যাক সাইডে নিয়ে যায়। আমি জানি না আমি হাসিন ভাই আপনাকে বুঝাইতে পারছি কিনা। ফর এক্সাম্পল, একজন সেক্রেটারি ভারতে গেল, ভারতে গিয়ে বলল আমাদের এই এই কন্ডিশন আছে আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। রাত্রিবেলা ওই সেক্রেটারি সাহেব অথবা আইন কে বলা হয়, ও তোমার তো 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তুমি আমেরিকায় পাঠাও বা ভারতে পাঠাও, আমরা তাদের শিক্ষার ব্যবস্থা করি, তোমার পুরো পরিবারের চিকিৎসার ব্যবস্থা করি। এটা শোনার 24 ঘন্টার মধ্যে ওই আমলা বা আইন প্রণেতা বলে দিচ্ছে আমাদের কি ছাড় দিতে হবে। বাংলাদেশের জনগণের জন্য, পুরো জিনিসটা ছাড় দিয়া শুধু পরিবারের বেনিফিটের জন্য আমরা নিজেকে বিক্রি করে দিই। আমি জানি না হাসিন ভাই আপনারা দেশে বসে এই জিনিসটা টের পান কিনা। আমি আপনাকে উদাহরণ দিই। আপনাকে হঠাৎ করে আমার অফিসে বাংলাদেশের, আমি ভদ্রলোকের নাম বললাম না, একটা মন্ত্রণালয়ের সচিব আমার কাছে আসলেন, এসে বললেন যে ভাই দেশের জন্য তো কিছু করতে চাই। আমি বললাম যে ভাই আপনি কি করছেন? আপনি ওই অত্যন্ত মূল্যবান মন্ত্রণালয়, আপনি তো বহু ভারতে গেছেন। জি। তা আমি বলছি আপনার মেয়ে কোথায়? বলছে সে এখন চেন্নাইতে থাকে। কেন?
বাংলাদেশে আপনি সে চেন্নাইতে কেন থাকে? বা ইন্ডিয়ান একটা লোককে বিয়ে করছে। আমি তার দিকে তাকায় রইলাম। আপনার মেয়ে দুইটা, ছেলে দুইটা কই? এক ছেলে এই আমেরিকার জর্জিয়া থাকে, তো সে কি বাংলাদেশে যায় না? বলছে না, বলছে ওর একটা ইন্ডিয়ান স্কলারশিপ ছিল, ওই ইন্ডিয়ান স্কলারশিপে সে জর্জিয়ায় আসছে। আর এক ছেলে কোথায়? ও আর্মিতে ছিল, মেজর হয়েছে, ওই যে ট্যুরে গেছিল আফ্রিকায়, ওই ট্যুর থেকে আর দেশে যায় না। বুঝেন তো, এই দেশে যাই আর কি করবে? ওই আফ্রিকান ট্যুরের পরে যে টাকা পাইছে ওইটা নিয়ে সে কানাডায় সেটেল করছে। আপনি কি জানেন এই লোকটাকে আমি জুতা পেটা করতে চাইছিলাম আমার অফিসে, পারি না, কারণ আমার অফিসের এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। ওই সেক্রেটারির উদাহরণ অনুযায়ী হাসিন ভাই, আমি তার কাছে, আমি পরে বললাম যে আসেন ঠিক আছে দেখি, সে একটা বিশাল সমস্যা নিয়ে আসছে। এখন এই লোককে কি আমার আমেরিকায় হেল্প করা উচিত ছিল? আপনি কি জানেন আমি হেল্প করার জন্য তাকে কি করলাম? আসেন আমাকে একটু বলেন, লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর বলে যে ভারত এইভাবে করে। আমি গেছিলাম এই অ্যাসাইনমেন্ট নিয়ে, আমার স্ত্রীর সাথে ছিল, আমার স্ত্রীকে পটায়া ফেলাইছে, আমার স্ত্রী রাত্রেবেলায় আমার জান পানি করে ফেলাইছে যে ভারত যেটা চায় ওইটা করো। কারণ ভারত ওই বউরে এমন সিগন্যাল দিচ্ছে, হাজবেন্ডের আর কোনো উপায় ছিল না। হাজবেন্ড বলছে আমি সব এগ্রি করে চলে আসছি। আর আমি বললাম যে আপনি দেশের কত বড় ক্ষতি করছেন, আপনি কি এটা বুঝতেছেন? বলছে ভাই বুঝতেছি, আমার এই গিলটি ফিলিংস এর জন্য দেশে যাইতেও এখন আমার লজ্জা লাগে। আপনি কি জানেন আমাদের দেশের শুধু এই একজন সেক্রেটারি না, সচিবদের ভিতরে বহু সচিবরা এই কাজগুলো করে, আর্মির বহু জেনারেলরা এই কাজগুলো করে, বাংলাদেশের বহু রাজনীতিবিদরা এই কাজগুলো করে। হাসিন ভাই, এদেরকে আপনি ঠেকাবেন কি করে? ভাই ওই যে বললাম না, হাত কাটা সিস্টেমটা বললাম না আপনাকে, চলে আসেন ওই একটা হাত কাটা। একটা হাত কাটা আর ঝুলাই দেন দণ্ডটা, সোজা হয়ে যাবে। আজকে অফিসার বলতেছেন, হোসেন ভাই, তাহলে আমাদের সলিউশন দুইটা। একটা হইল সৌদি আরবের আইন বাংলাদেশে প্রণয়ন করা, আর 2 নম্বর হইল এসপিওনাজ আইনটা বাংলাদেশে চালু করা। এখন মানে আপনি কি এইটাই বলতে চাইতেছেন এর আর কোনো বিকল্প নাই? এসপিওনাজ আইন অর্থাৎ গুপ্তচর বৃত্তি নিরোধ আইন, এবং ওই যে সৌদি আরবে চুরি বা অন্যায় অবিচার ঘুষ এগুলো করলে কেটে দাও। এর বাইরে আর আপনি কোনো পরিবর্তন দেখেন না? ভাই একটু বলবো? হ্যাঁ বলেন। আমার আরেকটু সংযোগ করতে হবে, যেটা বলা সামাজিক আন্দোলনে বিপ্লবটাকে ধারণ করার জন্য একটা শিক্ষানীতির মধ্যে সুন্দর বাল্য শিক্ষা ঢুকাবেন, যে ঘুষ খাওয়া হারাম, নিজে অর্জনের বাহিরকে যা কিছু সবটাই, আর দেশপ্রেম মানে ভারতীয় পণ্য বর্জন বলেন যাই বলেন, দেশি জিনিস না থাকলে ভিন্ন কথা, ওটা আমরা কিনবো। আর আমাদের মাদ্রাসা শিক্ষা একটু ডেভেলপ করতে হবে। বিশাল সংখ্যক জনগণ, এদেরকে অতি সহজে মিসগাইড করে ভারত, যাতে না করতে পারে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া ঢুকাতে হবে, যাতে তারা মিসগাইডেড না হয়। মূল কোরআনে আসি, এখানে কোনো সংঘর্ষ নাই। সংঘর্ষ হচ্ছে কিছু আদে বাদে মানে মিথ্যা হাদিস হাদিস বা এই ধরনের হাদিসের গ্যারান্টি নেই, এগুলো নিয়ে লাফালাফি করে। আপনার কি এখন বলার দরকার আছে? এই গজালে হিন্দ বলার দরকার আছে? বলেন কে বলছে গজালে হিন্দ? তাহলে আলোচনার দরকার নেই। হাসিন ভাই, আমি জিজ্ঞাসা না করে পারলাম না, আপনি খুব ভালো বলছেন যে গজওয়াতুল হিন্দ নিয়ে এই মুহূর্তে কথা বলার দরকার নাই, আমি আপনার সাথে একমত। কিন্তু আবার কিছুটা কমবে নাকি মনে করেন বিএনপির জনপ্রিয়তা ধস নামবে, কোনটা? বর্তমান সিচুয়েশন যেটা বাংলাদেশে, তাতে আমি মনে করি তার জনপ্রিয়তা বাড়বে। শুধু একটা আইনে যদি সে স্টিক থাকে এবং বলে যে গুপ্তচর ভিত্তিক যে আইন এইটা সে করবে, এটাই তার জনপ্রিয়তা বাড়বে। সারা বাংলাদেশের মানুষ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই তার পক্ষে থাকবে।
শুধু একটা আইন প্রণয়নের কথা সে বলুক, গুপ্তচর ভিত্তিক, এই আইনটা সর্বপ্রথম সে হাতে নিবে। তারপরে দেশের মধ্যে যেটা আছে, মানে পর্যায়ক্রমে, যেখানে যেতে এক রাতে তো সবকিছু ফিক্স করা যাবে না, দেন পর্যায়ক্রমে সবকিছু ধারাবাহিকতা ওয়াইজ ওকে, আসবে। নীরা, নীরা, এক সেকেন্ড আমি ব্যাক করি। টনার হোসেন, আপনি কি নীরার এই কথাটার সাথে একমত যে তারেক রহমান যদি বলে যে আমি গুপ্তচর নির্বাচন তো হওয়ার সাথে সাথে আমি গুপ্তচর নিরোধ আইন আমি প্রণয়ন করব, নীরা বলছে স্রেফ এই এক যদি করে তারেক রহমান জনপ্রিয়তার শিখরে চলে যাবে? অবশ্যই যাবে ভাই, এগুলি সবগুলি হলো দেশপ্রেমের একটা অংশ। এগুলি কিন্তু দেশপ্রেমের অংশ। আজকাল জনগণ কিন্তু দেশপ্রেমটা খুব ভালোবাসে, বিপ্লব ভালোবাসে, এটা দেশপ্রেমের অংশ। অবশ্যই ম্যাসিভ পরিবর্তন হবে। তারেক রহমানের স্কোপ আছে। এখন কথা হইলো এইটা করার সাহস কি আছে? এনার দলের কত বিপদ হবে ভাই। করা উচিত, আমাদের যেই ক্ষমতায় আসে এটা করা উচিত। এটা খুবই খুবই ওকে, জরুরি ভাই। ওকে, এবার আমরা শেষ সাবজেক্টটায় আসি। নীরা এবং হাসিন ভাই, আমি আপনাদের কাছ থেকে, এই সাবজেক্টটাই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ওই দিন সশস্ত্র বাহিনী দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে বহিঃশত্রুর আক্রমণ থেকে আপনারা প্রস্তুত থাকুন। হাসিন ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করব, বাংলাদেশে যদি কেউ বলে বহিঃশত্রু, বাংলাদেশের কোন জেনারেল, কোন মানুষ, কোন টিচার, একটা দুধের বাচ্চা, তাদেরকে যদি বলা হয় বহিঃশত্রু, বহিঃশত্রু বলতে কোন দেশকে মিন করে? হাসিন ভাই, আপনার কাছে কোশ্চেন। আপনি তো বলেই দিলেন ভাই, এটা বহিঃশত্রু না, এটা কমন শত্রু, চিরস্থায়ী শত্রু, এটা ভারত। আমাদের এমন একটা সুযোগ আছে ভাই, এমন সুযোগ যে এটা কমন এনিমি টু পাকিস্তান, কমন এনিমি টু চীন, এই তিনটা শক্তি এক জায়গায় হলে কি হয়? ওকে, সার্বভৌমত্ব রক্ষার জন্য এই চুক্তিটা করলেই সমস্যাটা মিটে যায়। ওকে, এখন হাসিন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ না করুন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে বসে, মিলিটারিলি আগ্রাসন এটা যদি করে, ইনভেড করে, আপনি কি মনে করেন বর্তমান সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর যে স্ট্রাকচার, স্পেশালি কমান্ড লেভেলে যারা বসে আছে, আপনি কি মনে করেন তারা ভারতের এই মিলিটারি আগ্রাসন ঠেকানোর জন্য তারা তৈরি? আপনি মনে করেন? তারা তৈরি ছিল না, এখন তৈরি হচ্ছে, র্যাপিডলি হচ্ছে। মনে করেন যে র্যাপিডলি হচ্ছে, এবং আমি আশা মনে করি, দেখেন আমাদের বিডিআর কিন্তু ওদের নর্মাল ইনফেন্ট্রির চেয়ে কিন্তু অনেক শক্তিশালী বিডিআর, এবং আমাদের আর্মি কিন্তু ওয়েল অর্গানাইজড এখন মোটামুটি। যদিও যে নৈতিকতার খলনগুলি ঘটছে, তারা বুঝতে পারতেছে যে যা ভুল হয়েছে। এখন আসলে জেনারেলরা তো যুদ্ধ করে না, যুদ্ধ করে লেফটেন্যান্ট কর্নেল বিলো বা ব্রিগেডিয়ার বিলো। আমার মনে হয় দে আর ভেরি এফিসিয়েন্ট, যারা ওয়েল এডুকেটেড, এবং আমাদের যা আছে যে সম্পদ, আমাদের সম্পদ কোনো অস্ত্র কামান গোলা বারুদ না, আমাদের সম্পদ হলো জনগণ। ইয়াং জেনারেশন ট্রেনিং নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ভাই। আজকে আসতেছিলাম ইউনিভার্সিটিতে, সামনে দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে ধরে নিয়ে গেল আমার দুটো ছাত্র, আমি দেখে খুব ভালো লাগছে। মানে এরা সবাই এই প্রশিক্ষণ নিতে চায়, সবার জন্য প্রশিক্ষণ, যে ট্রেনিং, যেটা আর্মি ট্রেনিং যেটা বলে 3 মাসের বা 2 মাসের, এইটা আমাদের বাধ্যতামূলক দরকার, এবং বিশেষ করে সীমান্ত এলাকা আগে দরকার। এবং বলে দেওয়া উচিত, সরকারি চাকরি করতে গেলে এটার অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পালসারি, সমস্যা মিটে যায় তো। আমরা যদি এখন, আমাদের অনেক কিছু করতে হবে চিন্তা, এই জন্য বাজেট থাকবে, শিক্ষা মন্ত্রণালয় দিবে না ডিফেন্স মিনিস্ট্রি দিবে না হোম মিনিস্ট্রি দিবে, এটা নিয়ে আমরা 2 বছর খাবে কোন মন্ত্রণালয়। হাসিন ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন আপনি যে ধীরে ধীরে তৈরি হচ্ছে ভারতীয় আগ্রাসন মোকাবেলায়, আর্মি তৈরি হচ্ছে, সশস্ত্র বাহিনী তৈরি হচ্ছে, এবং আরেকটা কথা বলছেন, যুদ্ধ তো আর জেনারেলরা করবে না, যুদ্ধ করবে আপ টু লেফটেন্যান্ট কর্নেল কর্নেল। এখন আপনাকে আমি একটা কথা বলি, পশ্চিমা বিশ্বে বা আধুনিক ওয়ারফেয়ারে, যুদ্ধবিদ্যায় যারা যুদ্ধের প্ল্যান তৈরি করে, যুদ্ধের কমান্ড একটা সেন্টার থাকে, ওই কমান্ড সেন্টারে যুদ্ধের ম্যাপ নিয়ে একজন কমান্ডার ওখানে দাঁড়ায়। এখন আপনাকে যদি আমি বলি, ওই কমান্ডে দাঁড়াই আছে জেনারেল মুজিব, ওই কমান্ডে দাঁড়াই আছে জেনারেল আকবর, ওই কমান্ডে দাঁড়াই আছে জেনারেল বেলাল, ওই কমান্ডে দাঁড়াই আছে জেনারেল আজিজ, এবং কর্নেল থেকে নিচে সবাই দেশপ্রেমিক, কিন্তু কমান্ড কন্ট্রোলে ওখানে বসে আছে এই লোকগুলো, জেনারেল ওয়াকার, জেনারেল মুজিব, জেনারেল আকবর, এরা।
তাইলে কি ওই যুদ্ধের জন্য আমার সশস্ত্র বাহিনী তৈরি কিনা? আমি একটু বলি, দেখেন বিডিআর মেসাকারের সময় যে ডিএমও ছিলেন আমার ইউনিট অফিসার খুব কাছের জিয়াউল হাসান, উনি সম্পূর্ণ আদেশ দিয়েছেন পরিষ্কার। মইনুল আহমেদ এক পা যায় দুই পা কদম পিছায় এরকম করতেছিলেন, বিকজ মূল সমস্যা হলো রাজনীতিবিদ। ডিফেন্স মিনিস্টার হলো গিয়া শেখ হাসিনা। আপনাকে এই জায়গাটা বুঝতে হবে, সেনাপ্রধান চাইলে যুদ্ধ করতে পারে না। হ্যাঁ, সেনাপ্রধান ঘাউরমি করে যুদ্ধ করতে পারে যখন তার শক্তি খুব বেশি থাকে। লাইক একটা আমাদের যে ডিফেন্স প্যাক্ট থাকে বা সভরেন্টি প্যাক্ট থাকে, চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে, যে কেউ সভরেন্টি সমস্যা হলে একে অপরের বন্ধু, দিস ইজ এনাফ। সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে হবে না, প্রধানমন্ত্রী নিজে বিপদে পড়বে, ওই সাহসটাও থাকবে। এখন কথা হলো যুদ্ধের ভয় দেখায় সব কাজ হচ্ছে। এখন উচিত আমি মনে করি সেনাবাহিনী অ্যাজ ওয়েল এস পুলিশ সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে থাকা উচিত। আমরা দেখছি গত 16 বছরে, এর আগেও দেখছি কিভাবে এদেরকে নষ্ট করা হয়। বিশেষ করে গোয়েন্দা অবসলিউটলি প্রেসিডেন্টের আন্ডারে, নাহলে এদেরকে ইউজ করে দলীয় কাজের জন্য ব্যবহার করার কোনো দরকার নাই। অর্থ অপচয় তার নির্দেশের কোনো একটা কাজে লাগে নাই। দেখেন এই বিডিআর মেসাকার বলেন, এই নানা রকম বিদ্রোহ, কোনো তথ্য দিতে আগাম তথ্য নাই গোয়েন্দাদের কাছে, কারণ তার ওইভাবে প্রশিক্ষিত না, তার দলীয় লোক, তারা চিনে আমার চেয়ারটা কোন জায়গা। হাসিন ভাই, আপনার কথার সাথে আমি একমত দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমি আবার আগের কোশ্চেনে যাব। আপনি বলছেন তৈরি হচ্ছে এবং যুদ্ধ করবে আপ টু কর্নেল, কিন্তু ওয়ার প্ল্যান যে করবে এবং ওয়ার প্ল্যানটা ওই কন্ট্রোল রুমে যে দাঁড়ায় থাকবে, ওই লোকটা হচ্ছে জেনারেল আজিজ, ওই লোকটা হচ্ছে জেনারেল আকবর, ওই লোকটা হচ্ছে জেনারেল মুজিব। তাইলে কি আমরা তৈরি? ওই লোকদের তো ভাই এই বিপ্লবের সময় প্রথম দিনে ফায়ার করে দেওয়া উচিত ছিল, ছিল, কিন্তু দেওয়া হয় না। কিন্তু আমি বলছি না ভাই, আমি বলি 4 জন ডিজিএফআই যদি চলে যায় ভারতে, সবকিছু চলে গেছে ভাই, কি আছে আর? ওই কথা বললে তো শূন্য। আমাদের আবার নতুন করে করতে হবে। ইনশাল্লাহ আমরা গড়ে উঠতেছি, আমরা বুঝতে পারতেছি কারা ক্রিমিনাল। এই যে অফিসাররা বুঝতেছে কাদের কথা শুনে আমরা বিপদে পড়ছি। এখন দে আর রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট। এখন ওয়াকাত চাইলেও যুদ্ধ হবে, নো, এর কথা শুনবে না। এরপরে মইনুল আহমেদের মতো কোনো জেনারেলের কথা আমরা শুনবো না, অফিসাররা শুনবে না, উল্টো তারা মেরে দিবে। 7 নম্বর তো খালি খেলে হয় নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে ওই জিনিস, আমাদেরকে যথেষ্ট সম্মান করছি, শ্রদ্ধা করছি, এর গাদ্দার যদি মনে হয় যে না, তখন শুনবে না, তো নতুন করে ডিসিশন নিতে হবে। আমি তো আমার জনগণের দায় দায়িত্ব নিয়ে আমার এত টাকা পয়সা দিয়ে রাখলো, খাইলো, আমি যুদ্ধ করলাম না, এই ফুর্তির জন্য রাখা হয় নাই। হাসিন ভাই, আপনার ভক্তরা আমার দর্শকের সারিতে চলে আসছে। আপনার ভক্তরা মানে উনি যখনই সেনাবাহিনীর এই ওয়াকার এবং ভারতীয় কুত্তার বাচ্চা, বেশ্যার বাচ্চাদের নিয়ে কথা বলি, তখন এইখানে আমি চতুর্গুলো গালি দেখতেছি, আপনারা গালি দিতেছে, আমারে গালি দিতেছে। পোলাদের আইপিএস চেক করে দেখি সব পোলা রইতেছে ক্যান্টনমেন্টের এবং ক্যালকাটার। শুভাকাঙ্ক্ষী ভাই, খানকির ছেলেরা হাজির হয়ে গেছে আমারে আর আপনারে গালি দেওয়ার জন্য। কোনো অসুবিধা নেই, গালি দিছে মানে না, গালি দেওয়া মানে দেখে কথাটা শুনে এখন বলতে হয় যে ওদেরকে বলেন ইন্টারনেটটা আর একটু ক্লিয়ার করে দিতে, তাহলে কোনো কিছু মিস হবে না, শোগুলো ভালোভাবে দেখতে পাবে। ওকে হাসিন ভাই, আমি যে কথাটা আসলে হিট করতে চাইছিলাম সেই কথাটা হইতেছে এই, আমি মনে করি না, আপনি যদি বলেন জেকব ভাই আমি আশাবাদী, আমি আপনার সাথে একমত, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি না বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসন ঠেকাতে, ভারতের কোন আক্রমণ ঠেকাতে তারা তৈরি। আমি এটা জানি, সিপাহীরা তৈরি, সিপাহী থেকে লান্স নায়ক থেকে সুবেদার মেজর পর্যন্ত সবাই তৈরি, সেকেন্ড লেফটেন্যান্ট তৈরি। দেখো ভাই একটু বলি, যদি যুদ্ধের মানসিকতা থাকতো, কেউ নক্ষত্রের মতো একটা বিল্ডিং বানায় যেখানে সবগুলো জেনারেল এক জায়গায়? আমার বলেন তো। না, বানায় না। নক্ষত্রের মতো একটা বিল্ডিং বানানো হয়েছে, এখানে জেনারেলরা থাকে একটা বিল্ডিং এ, এতগুলি জেনারেল। এটা কি যুদ্ধের মানসিকতা? মাথার মধ্যে যুদ্ধ চিন্তা আছে? না না। তাহলে আপনি ওইগুলি বইলা তো আমার হতাশ করে লাভ নাই, তাহলে জনগণ হতাশ হবে। আমি বলি আমি আশাবাদী, উই উইল কাম আউট ফ্রম দ্যাট ফিয়ার, উইল সি ইট। আমরা বসবো, যুদ্ধ করব, যুদ্ধ আলোচনা করব। আসলে আমরা ওই চেতনায় নাই, আমরা ভোগ বিলাসের চেতনায় ছিলাম এই 15টা বছর।
এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের টাকা পয়সা থাকবে লিমিটেড, বেশি টাকা থাকলে আমরা অসৎ চিন্তা চেতনা দূর এগুলি হবে না। আপনি কি কারণে ঘুরতে যাবেন ভারত? আপনি অন্য জায়গায় যান। ঘোরার মতো টাকা তো আর্মিতে দেয় না, সরকার দেয় না। ফুর্তি করার মতো টাকা তো সরকার দেয় না আমারে। কেন ঘুরতে যাব? অবসরের পর আপনি যাইতে পারেন, এর আগে না। সুতরাং আপনাকে একটু ওয়াচে থাকলে, সরকার সচেতন হইলে, গোয়েন্দারা অ্যাক্টিভ হইলে, তার যে রিফর্মস গুলি করা দরকার, গোয়েন্দা রিফর্মস, ডিজিএফআই এর, এনএসআই এর, আমার মনে হয় সম্ভব। সম্ভব। কিন্তু আমাদের ওই একটা জায়গায় আমরা আসি, ওই একটু রিফর্ম দরকার কেন ভাই? এখন মনে হয় শুনতেছেন না 3টা ক্যান্টনমেন্ট, ইন্ডিয়া 3টা ক্যান্টনমেন্ট বানাইছে পঞ্চগড় এলাকায়। শুনছেন মনে হয় 3টা ক্যান্টনমেন্ট বানাচ্ছে 3 জি দিয়ে। আমি জানি। আচ্ছা, ওই এলাকার সৈনিকটাকে আমি অন্য জায়গায় তো রাখার দরকার আছে আমাদের, বলেন তো? ও তো ঘুমাইতে পারতেছে না, কোন দিন ঢুকে পড়ে, আমার বউর কি হইলো? কেন আমি পঞ্চগড়ের সৈনিকটাকে পঞ্চগড়ে রাখবো না? যে জিনিসটা নিয়ে আমি প্রথম থেকে হ্যামারিং করতেছি, লেট দেম ফাইট। নিজ জায়গায় নিজের খাদ্য, নিজের সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ করবে। সেই যুদ্ধ হবে সুপার যুদ্ধ। হাসিন ভাই, লালমনিরহাটে চায়নার ইউনুস স্যার অ্যারেঞ্জ করলেন, ওখানে একটা এয়ারফোর্স ট্রেনিং একাডেমি করবে এবং ওখানে ড্রোন বানাবে, ওখানে সবকিছু করবে। কি হলো জানেন? হাতিবান্ধা আর একটা কি থানা, আঙ্গুরপুর কি জানি আর একটা জায়গা আছে, ওইটা জায়গায় থানা লুট হইলো। নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে সাপোর্ট দিছে ছাত্র দলের গুন্ডারা, এবং ওয়াকার বলছে সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। আচ্ছা, তো এখন একটা কথা আমি কনক্লুড করি আমরা শোয়ের শেষে। আপনি এবং নীরা আমাকে এক কথায় বলেন, আমি যদি বলি এই মুহূর্তে সশস্ত্র বাহিনী, এই মুহূর্তে, আমি সামনের কথা বলছি না, আমি আশাবাদী, আমিও আপনার মতো আশাবাদী, এই মুহূর্তে সশস্ত্র বাহিনী ভারতের কোন আক্রমণ ঠেকাতে, আগ্রাসন ঠেকাতে তারা তৈরি না। আমার এই কথাটা ভুল অথবা আমার এই কথাটা সঠিক? ভাই আমি বলবো কি জানেন, ভারতও প্রস্তুত না। ভারত ঢুকলে বেরোতে পারবে না, আমি ব্যক্তি হাসিন মনে করি। আমি ওখানে চলে যাব, ঢুকতে পারলে বেরোতে পারবে না। আমি একটা ধুতি খুলে রেখে দিব জনগণ দিয়ে, ইনশাল্লাহ। জনগণ এটাই আমাদের স্পিরিট, এটাই আমাদের স্পিরিট। আর আমাদের তো চুক্তি করতে কোনো সমস্যা নাই। আহ্বান জানায় চুক্তি করে নেব যুদ্ধের মধ্যে। 71-এর মধ্যে দেখেন 8 মাসের মধ্যে ট্রেনিং, যুদ্ধ সব শেষ। ওকে, ইনশাল্লাহ আমরা পাবো। ওকে নীরা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, হাসিন ভাই, হাসিন ভাই কিন্তু উত্তরটা দিছে, রিড বিটুইন দ্য লাইন, মুখ থেকে আমাদের বুঝা নিতে হবে। আপনি কি মনে করেন আমাদের সশস্ত্র বাহিনী, আমি জানি আপনি সশস্ত্র বাহিনী সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি আশেপাশে থেকে যা শোনেন এবং লেখাপড়া করেন, আপনার কি মনে হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অথবা বাংলাদেশের আমলা অথবা বাংলাদেশের কোন রাজনীতিবিদ এই মুহূর্তে ভারতের আক্রমণ মোকাবেলায় তৈরি কিনা? জেকব ভাই, এই যে তৈরি বা তৈরি কিনা, এই কথাটাই আমি একমত না। কেন একমত না? 2017-তে যা সাইন করা হয়েছে ওই বিষয়টি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রকাশ করা হয় নাই কোথায় কি। যেহেতু প্রকাশ করা হয়নি, এরকম ওই আবার হাসিন ভাই একটা কথা বলছে না যে ওরাও ঢোকার জন্য প্রস্তুত না আর এরাও বের হইতে দেওয়ার জন্য প্রস্তুত না। তাই এখন তো এইটা মামা বাড়ির খেলা চলছে। আমরা মনে করতেছি ওটা আমাদের মামা বাড়ি, তারাও মনে করতেছে ওখানে বোন দিছে, ওখানের ভাগ্না ভাগ্নিদের উপরে কি চালাতে যাবে। ওই যে মামা ভাগ্না যেখানে আপদ নাই সেখানে দাদা বাবুরা তো ওই ট্রিট করতেছে এখন। তা আমাদের তো ওই বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আর যদি প্রস্তুত এবং প্রস্তুত না এটার কথাই যদি বলা হয়, এখন সৈন্যরা কাজ করবে ফিল্ডে, কিন্তু রিমোট নিয়ে বসে থাকবে কে? সে রিমোটে বলবে ইয়েস অর নো। সেই ইয়েস আর নো এইটা বলার যদি পাওয়ার ব্যক্তিগতভাবে কারো হাতে না থাকতো, তাইলে তো আমাদের এই বিডিআর হত্যা হয় না। কারণ ওখানে ঢুকতে দিলেও বলা হবে আমার একটা দিতে হবে। বলে যাক। হ্যাঁ নীরা, বুঝছি আমি হাসিন ভাইয়ের কাছে যাই। আমি একটা নিজের ব্যক্তিগত ঘটনা বলি, এলাকা বন্টন করলাম না। আমি ছুটিতে আসলাম, শান্তি বাহিনী আমার এলাকা থেকে 5 জন চাকমা ধরে নিয়ে গেল। এখন এই চাকমারা নিয়ে গেছে শান্তি বাহিনী একটা বিতর্কিত দেশের, মানে ভারত। এখন আমি যদি অনুমতি চাই সিওর কাছে, স্যার ওখানে হামলা করে আনতে হবে, অনুমতি দিবে? দিতে পারবে না। সেনাপ্রধানও পারবে না। তো পারবে না যখন, অনুমতি চাওয়ার দরকারটা কি? দরকার নাই তো। তা আমি আমার অন্য কৌশল করলাম, আমি ওই এলাকার আবার 15 জন লোক নিয়ে আসলাম, আমার ট্রাইবেল দিয়া নিয়ে আয় তোরা,
ওরা নিয়ে আইছে, তারপরে এদের ওরাই নিজেরাই সমস্যা সমাধান করে তাড়াতাড়ি শান্তিবেনের ক্যাম্পে আক্রমণ করে ওই এলাকার মানে চাকমারা, ভারতে চাকমারা সুন্দর করে লোকগুলো ফেরত নিয়ে চলে আসছে। অর্থাৎ অনেক সময় পারমিশন চাইতে হয় না, পারমিশন নিজের করে নিতে হয়। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা বুঝে গেছে আমাদের সিনিয়ররা আরামে এসে আছে, ওনাদের অনুমতি দরকার নাই, যদি আমার গায়ে পড়ে সবাই প্রতিহত করবো ইনশাল্লাহ। ওকে আসিন ভাই এবং ধুতি খোলার টার্গেটে চলে যাব। ওকে নিরুনিরা, আমাদের শো আমরা শেষ করছি। আমি এবার নিরুনিরা আপনার কাছে যাব। আজকের পুরো আলোচনাটা আপনি যদি কনক্লুড করেন, তারপরে আমি কর্নেল হাসিনের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের রোববার দিন বাংলাদেশে গভীর রাত্রে আপনি আমাকে সময় দিয়েছেন হাসিন ভাই এবং নিরুনিরা, আপনি দুইজনই। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমি হাজির হব। এবং হাসিন ভাই এবং নীরা, আমি প্রমিস করেছি যে প্রবাসীদেরকে নিয়ে আমি একটা এপিসোড করব এবং এটা খুব তাড়াতাড়ি করব হাসিন ভাই, ইনশাল্লাহ আপনার সাথে সময় অ্যাডজাস্ট করে আমরা এভাবে সেট আপ করবো। এবার আমি কনক্লুড করব, আপনারা যদি আমার সাথে থাকতে চান, ইউ গাইজ আর মোর দেন ওয়েলকাম। আসসালাম দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমাদের আজকের কথাটা ছিল স্পেসিফিক, যে ভারত যদি আমাদের দেশে সরাসরি মিলিটারিলি আমাদেরকে ইনভেড করে অথবা আগ্রাসন চালায়, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী, আমলা এবং রাজনীতিবিদরা তৈরি না। এখন অর্থে বাংলাদেশে যারা থাকেন, বাংলাদেশে যারা বসবাস করেন এবং একটু লেখাপড়া করেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা যদি জানেন, তাহলে আমার এই উক্তিটার বিরোধিতা করার মতো খুব একটা লজিক আপনাদের কাছে নাই। কিন্তু আমি ঠান্ডা মাথায় এটাও আবার বলতে চাচ্ছি না আমি যেটা বলবো এটাই সঠিক, তা না। আমি আপনাদেরকে বলেছি গত 54 বছরে জনগণের স্বার্থের পক্ষে বা দেশের স্বার্থের পক্ষে বাংলাদেশের কোন রাজনীতিবিদ বা কোন আইন প্রণেতা বা আমলারা ভারতের সাথে একটা চুক্তি করতে পারে না যেটা আমার বাংলাদেশের এক্সিস্টেন্সকে রক্ষা করবে, আমাদের বাংলাদেশের জনগণের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করবে, এমন কোনো কিছু তারা করে নাই। পক্ষান্তরে তারা কি করেছে, ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার কথা বলে যতবার ভারতে গিয়েছে, জনগণের স্বার্থ বিসর্জন দিয়েছে, দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। ভারতীয় সেক্রেটারি যখন বাংলাদেশে আসে, তারা ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে বাংলাদেশের আমলারা, রাজনীতিবিদরা, এমপিরা, মন্ত্রীরা ওখানে গিয়ে গরুর মুতের মতো করে তারা মদ খায়, নিজের জনগণের কথা ভুলে যায়, দেশের স্বার্থের কথা ভুলে যায়, দেশের স্বার্থ বিক্রি করে তারা তাদের স্বার্থ কিনে নিয়ে আসে। কি করে? ভারত বলে তোমার 3 বাচ্চা, তাদেরকে আমরা লেখাপড়ার দায়িত্ব নিলাম, তোমার 3 বাচ্চা, তাদেরকে আমেরিকায় লেখাপড়ার দায়িত্ব নিলাম, বাসা ভাড়ার দায়িত্ব নিলাম, তোমার বউয়ের শপিং এর দায়িত্ব নিলাম, এবং তোমাকে আমেরিকায় বা দিল্লির কোনো একটা জায়গায় বাড়ির ব্যবস্থা করে দিলাম। সে এই অফারে আমাদের দেশের নেরিকুত্তা নামধারী রাজনীতিবিদ এবং আমলারা আরে তো তার বউকেও বেশ্যা বানায় দিয়া চলে আসে। তা আমাদের অবস্থান তাইলে এখানে। তাইলে আমি যদি বলি ভারতীয় আগ্রাসন মোকাবেলায় আমাদের দেশের আমলারা, আমাদের দেশের রাজনীতিবিদরা তৈরি না, এর ভুল কোথায় আপনারা যদি আমাকে একটু ধরিয়ে দেন, ইন দ্য ফিউচার আই এম গোনা কারেক্ট মাইসেলফ। আর একটা কথা নিয়ে আমি কথা বলেছি, বাংলাদেশে এই মুহূর্তে স্পেসিফিক যদি 2টা আইন প্রণয়ন করা হয়, তখন এই 2টা আইন নিয়ে কেউ কথা বলবে না। ইভেন দেন অনলাইনে যেসব অ্যাক্টিভিস্টরা আছে তারাও এটা নিয়ে কথা বলবে না। কোনটা জানেন? গুপ্তচর বৃত্তি নিরোধ আইন। বাংলাদেশে যদি এসপিওনাজ ল বাংলাদেশে ইনভেন্ট করা হয় এবং এটা যদি কড়ায় গন্ডায় প্রয়োগ করা হয়, বিএনপির 4 ভাগের 3 ভাগ সিনিয়র নেতা রাজনীতি ছেড়ে দেবে। আপনাদেরকে আমি বলি, আমার কথা আপনারা ঠিক শুনেছেন, বাংলাদেশে যদি গুপ্তচর বৃত্তি নিরোধ আইন করা হয়, বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থীদের অনেক নেতা রাজনীতি ছেড়ে ভারতে চলে যাবে। সালাউদ্দিন যাবে সবার আগে, মির্জা ফাক তাকে ফলো করবে, গোরখদ কাপাস কিশোরগঞ্জ হইয়া বর্ডার খুঁজবে। আব্দুল্লাহ আল মিন্টু এই দেশে থাকবে না, আমির খসরু মাহমুদ হাঙ্গা বই বোঝাইয়া দিল্লিতে।
আমি যে কথাটা বলছি বাস্তব কথা। আওয়ামী লীগের 10 ভাগের 9 ভাগ ক্যালকাটায় গিয়ে বাড়ি কিনবে যদি ওই একটা আইন প্রণয়ন করা হয়, গুপ্তচর বৃত্তি নিরোধ আইন। আর একটা কথা, মীরা এবং কর্নেল হাসিন একটা বিষয়ে কথা বলেছে, নৈতিক স্খলন। নৈতিক স্খলন যখন ঘটে তখন খুব জোরে একটা ধাক্কা না দিলে এটা ব্যাক করে না। আপনাদেরকে আমি বলি, কোনো একটা মানুষ যদি মেডিকেলি অসুস্থ হয় এবং সে যদি কার্ডিয়াক অ্যারেস্ট করে, কার্ডিয়াক অ্যারেস্ট যদি করে, আপনারা জানেন কার্ডিয়াক অ্যারেস্টের অর্থ হইতেছে ওই লোকটা কমপ্লিটলি অবচেতন, অলমোস্ট নিয়ার টু কমা। ওই লোককে কার্ডিয়াক অ্যারেস্ট করলে তাকে রিভাইভ করানোর জন্য ইলেকট্রিক শক দেওয়া হয়। ইলেকট্রিক শক দেওয়া ছাড়া ওই লোককে রিভাইভ করা সম্ভব হয় না। বাংলাদেশের মানুষের যে নৈতিক স্খলন হয়েছে, এখান থেকে সরানোর একটা মাত্র রাস্তা, সেটা কি জানেন? একটা সৌদি আরবের মতো ড্রাকোনিয়ান ল। এখন আপনি বলবেন আপনি সৌদি আইন, ড্রাকোনিয়ান ল এটার মধ্যে দেখবেন। হ্যাঁ, আমি দেখব। কারণ বাংলাদেশে যদি চুরি এবং ঘুষের সাজা আঙ্গুল কর্তন অথবা হাত কর্তন হয়, আমি আপনাদেরকে লিখিত দেই, নেক্সট 5 বছরে থানার পুলিশরা কাজ খুঁজে পাইব না। অ্যাটলিস্ট চুরি ডাকাতির জন্য কাজ খুঁজে পাবে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আরো একটা কথা বলি আপনাদের জানার জন্য। সিঙ্গাপুরে, হংকংয়ে যদি ড্রাগ ট্রাফিকিং করে তাদের কিন্তু 2টা শাস্তি, স্রেফ 2টা। ড্রাগ ট্রাফিকিং এ ইদার লাইফ ইন প্রিজন অর ডেথ সেন্টেন্স। আমার শো শেষ করেছি, নতুবা আমি কর্নেল হাসিন এবং নীরাকে ডেকে এই কথাটা আবার বলতাম। সিঙ্গাপুর, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, এখানে যদি কেউ ড্রাগ ট্রাফিকিং করে তার 2টা সাজা, হয় যাবজ্জীবন কারাদণ্ড, জীবনে আর হাজত থেকে বের হবে না, 2 মৃত্যুদণ্ড। বাংলাদেশে যদি সৌদি আরবের মতো ড্রাকোনিয়ান ল করা হয় কয়েকটা ব্যাপারে, এবং এইটাকে যদি এক্সিকিউট করা হয়, বাংলাদেশের নৈতিক অবক্ষয় বা স্খলন যেটা বলেন, এটা ধীরে ধীরে ডেভেলপ করতে বাধ্য হবে। স্পেশালি চুরি, চাঁদাবাজি, ঘুষ। আর একটা বলি, আপনারা সবাই বলবেন এটা কি বললেন, পরকিয়া। সবাই বলবেন এই পরকিয়ারে টানলেন কেন রে ভাই? আমি টানলাম, এই পরকিয়ার জন্য স্বামী যেমন দায়ী থাকে, আবার পরকিয়ার জন্য স্ত্রীরাও তেমন দায়ী থাকে। সৌদি আরবে আছে, আপনি বিয়ের বাইরে যদি সেক্স করতে যান, আপনার গলা কেটে ফেলাইল, ঢিলা মাইরা আপনাদেরকে মস্ত কুড়াইয়া দিবে। এখন মজার কথা দর্শকবৃন্দ, মজার কথা কোনটা? গত 10 বছরে সৌদি আরবে 1টা বা 2টা মস্ত কুড়ানো হয়েছে। তাহলে এর অর্থ কি? ওখানে এই লডর পডর চলে না, লডর পডর বন্ধ হয়ে গেছে, পরকিয়া বন্ধ হয়ে গেছে। ওখানে চুরি আটকাটা আর হয় না, চুরি অলমোস্ট বন্ধ হয়ে গেছে। হংকংয়ে বা সিঙ্গাপুরে ড্রাগের ব্যবসা কেউ আর করে না, কারণ ধরা পড়লে তো হয় যাবজ্জীবন নতুবা মৃত্যুদণ্ড। বাংলাদেশেও যদি গুপ্তচর নিরোধ আইনটা করা হয়, বাংলাদেশে রয়্যাল লোকজনরা আর লোকজন খুঁজে পাইল না, আর এই যে রাজনীতিবিদ যারা আছে তারা বাংলাদেশ থেকে পালাবে। লাস্ট সাবজেক্ট, লিটারালি যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে মিলিটারিলি, কয়েকজন দর্শক এখানে বলছে বাংলাদেশ বাল ছিড়বে, তাদের অত্যাধুনিক বিমান আছে। বলদের বাচ্চা বলদ, আপনাদের সবাইকে আমি একটা কথা বলি, ভারত যদি একটা সেকেন্ডের জন্য চিন্তা করে ভারত বাংলাদেশের উপরে মিলিটারি স্ট্রাইক করবে, 2টা দেশ সাথে সাথে ভারতে স্ট্রাইক করবে।
এবং তারা 1 সেকেন্ড চিন্তা করবে না। শুনতে চান কোন 2 দেশ? আপনাদেরকে লিখিত দেই। গত 16 মাসে একটা কাজ হয়েছে, আপনারা অনেকেই কেউ জানেন না, আপনাদের ধারণাও নাই। ভারত যদি বাংলাদেশের উপরে মিলিটারিলি এয়ার স্ট্রাইক করে, তারা চায়না এবং পাকিস্তানি এয়ার স্ট্রাইকে মোদি পাশ থেকে যাবে বাংলাদেশের আক্রমণের স্বপ্ন। জীবনে ভারতই সাহস পাবে না। তবে হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মোটেও তৈরি না। আমিও আশাবাদী একজন মানুষ, কর্নেল হাসিনের মতো, কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে তৈরি না। এখন সেনাবাহিনীর জওয়ানরা বা অফিসাররা আমারে বলবে, ভাই আমরা তো তৈরি। সেপয় থেকে সুবেদার মেজর পর্যন্ত তারা তৈরি, তারা 99.9% তৈরি। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পর্যন্ত তারাও হয়তো বলতে পারে তৈরি। কিন্তু একটা কথা, গত 16 বছরে মিলিটারি একাডেমিতে, এয়ারফোর্স একাডেমিতে, নেভাল একাডেমিতে যত অফিসার গেছে, আওয়ামী রিকমেন্ডেশনে, এই মাদারসানরা মোটেও তৈরি না। এই মাদারসানরা ওই একাডেমিতে বসে জয় বাংলা স্লোগান দেয়, সারে জাহাজ সে আচ্ছা গান গায়, তো তারাও তৈরি না। আর আর্মি জেনারেলরা, তারা তো মোটেও তৈরি না। কারণ ভারত থেকে তারা বেতন পায়, ভারত থেকে তারা ভ্যাকেশন পায়, ভারত থেকে তাদের ছেলেপানদের স্কলারশিপ পায়, ভারত থেকে তারা বউয়ের শপিং এর পয়সা পায়। কর্নেল হাসিন বা নীরা আমার সাথে একমত না হলেও এটাই বাস্তবতা। ঠিক আছে, এটাই বাস্তবতা। কষ্টের কথা, কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কষ্টের কথা কোনটা? ওই যে আমার ডাক্তার আমারে বলছে, জেকব তুমি অনেক মোটা, জেকব তুমি ওবিস। আমি যেমন মেনে নিয়েছি যে আমি আসলেও মোটা, আমার ওজন কমানোর জন্য যেমন আমার কাজ করতে হবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের জনগণ, আমলা এবং রাজনীতিবিদ সামাও বাই তাকে নমিনেশন দিয়েছে। আমি উদাহরণ দিই, সামাও বাইকে ওবায়দুর রহমানের মেয়ে। ওবায়দুর রহমানকে বিএনপির সাথে বেইমানি করেছে যেই নেতা, ওবায়দুর রহমান যখন বিএনপির মহাসচিব, 86 নির্বাচনের আগে হাসিনা বেইমানি করার আগে ওবায়দুর রহমান সেনা ভবনে গিয়ে এরশাদ এবং রওশনের সাথে কাচ্চি বিরিয়ানি খেতে বসে গিয়েছিলেন। বেগম জিয়াকে ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে দেউলিয়া করার জন্য যেই মহাসচিব বিএনপির পিঠে ছুরি মেরেছিল, সেই ওবায়দুর রহমানের মেয়েকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি জাতিসংঘের গেলাম একটা সেমিনারে পার্টিসিপেট করার জন্য, এবং এই শামা ওবায়দের মাকে আমি জাতিসংঘে বসে বলতে শুনলাম, বিএনপি কত বড় জঙ্গি দল, তারেক রহমান এবং বেগম জিয়া কত বড় জঙ্গি, এবং শাহেদা ওবায়েদ ওখানে বসে বলল বেগম জিয়ার চরিত্র চেয়েও খারাপ, এবং বিএনপি প্রতিটা ঘরে ঘরে জঙ্গিবাদ জন্ম দেয়। সেই শাহেদা ওবায়েদের মেয়ে শামা ওবায়েদ, অর্থাৎ তার বাবা বিএনপির পিঠে ছুরি মেরেছে, তার মা বিএনপির পিঠে জঙ্গিবাদ, দুশ্চরিত্র, জাহান্নাম আখ্যা দিয়েছে, তার মেয়ে শামা ওবায়েদ বিএনপির নমিনি।
আমি বলি না তারেক রহমান বিএনপির নেতৃত্বে নাই, আমার কথাটা কান খুলে শুনে রাখুন। সামা ওবায়দের যোগ্যতা কি জানেন? সে একজন ভালো সুগার ড্যাডি খুঁজে বের করেছে, এবং ওই সুগার ড্যাডিকে জানেন? আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীরও আবার একজন সুগার ড্যাডি আছে। সেই সুগার ড্যাডিটা হলো অমিত শাহ। অমিত শাহ হইছে আমির খসরু মাহমুদ চৌধুরীর সুগার ড্যাডি। আমির খসরু মাহমুদ চৌধুরীর সুগার ড্যাডি হলো অমিত শাহ। এখন সামা ওবায়েদ কি করেছে? সামা ওবায়েদ হাসিনা ক্ষমতাকালীন সময়ে হাসিনাকে ক্ষমতায় কন্টিনিউয়াসলি রাখার জন্য কয়েকটা কাজ করেছে। আমির খসরু করেছেন। আমির খসরু খুব স্মার্ট। যতবার ইউরোপিয়ানদের সাথে আমেরিকানদের সাথে মিটিং এ বসেছে, প্রত্যেকটা মিটিং এর কার্যক্রম ভারতীয় হাই কমিশনকে সাথে সাথে জানিয়ে দিয়েছে। সামা ওবায়েদ কি করেছে? এতটাই সুগার ড্যাডির সাথে ক্লোজ আমির খসরু মাহমুদ চৌধুরী, কোন মিটিং এ, ইম্পর্টেন্ট মিটিং এ সামা ওবায়েদ ছাড়া যায় নাই। সামা ওবায়েদ আর সুগার ড্যাডির সাথে সম্পর্ক এত ভালো, আমির খসরু মাহমুদ চৌধুরীকে যখন নাটক করে হাজতে ঢুকাতে হলো, বানরমুখ কামাল এবং চিফ জাস্টিস লিখে দিত তাকে যেন এয়ার কন্ডিশন রুম দেওয়া হয় এবং সেখানে যেন সামা ওবায়েদের অ্যাক্সেস থাকে। এখন আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই, একটা মহিলাকে আপনি এভাবে বললেন, আমি চাই আপনারা আমার প্রত্যেকটা ইনফরমেশন একটা একটা করে খুঁজে বের করেন। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। এক ভদ্রলোকের সাথে আমেরিকায় আমার কথা হয়েছে। আপনারা শুনলে বলবেন কি বলেন। আমি 10টা ছবি বা ভিডিও দিয়ে দিতে পারি এটাকে প্রমাণের জন্য, দরকার নেই। ডোনাল্ড লু একটা কথা আমাকে বলেছে। ডোনাল্ড লু পার্সোনালি আমাকে একটা কথা বলেছে যে জেকব, you don't have anyone within your political area whom you can trust. আমি বলছি কেন? তো বলছে, আমি বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বললাম এবং ওখানে কারা ছিল আমি জানতাম। একটা মহিলা খুব ভালো ইংরেজি কথা বলে, আমার সাথে কথা বললো খুব আগ্রহ নিয়ে, প্রচন্ড আগ্রহ নিয়ে কথা বললো, এবং আমি ইচ্ছে করে ফিডব্যাক দিলাম এই এই এই। তুমি কি জানো 11 মিনিট পরেই আমি জানলাম এই মহিলা, মানে সার্ভিল্যান্সে তাকে জানানো হয়েছে ভারতীয় হাই কমিশনে প্রত্যেকটা কথা ডোনাল্ড লু যা যা বলেছে পাস করেছে। ডোনাল্ড লু কার কথা বলেছে জানেন? সামা ওবায়েদ। এখন আপনারা পরিবারতান্ত্রিক ওয়েতে বিএনপি যদি রিলাই করে ওবায়দুর রহমানের মেয়ে এবং শাহেদা ওবায়েদের মেয়ে, বাবার চরিত্র বেগম জিয়ার পিঠে ছুরি মারা, মায়ের চরিত্র বেগম জিয়াকে জাতিসংঘে এসে বেশ্যা বানানো, আর শাহেদা ওবায়েদের চরিত্র তার সুগার ড্যাডির সাথে হাত দিয়ে ভারতকে সাহায্য করা, এবং আমেরিকান এম্বাসিতে, ইউরোপিয়ান এম্বাসিতে, জাতিসংঘের মিটিং এ সাথে গিয়ে ভারতকে জানায় দেওয়া।